সমস্যা কি আপনার? প্রতিদিন এভাবে ফলো করেন কেন মেয়েকে? লোকে কি ভাববে? আপনার জন্য তো দেখছি এখন ঘর থেকে বের হওয়াও দুষ্কর হয়ে উঠেছে। আগে আপনি নিমির বাসায় জ্বালাতেন, আর এখন রাস্তাঘাটে। ইন্দুপ্রভার কথায় লোকটার মধ্যে কোনো ভাবান্তর হলো না, বরং লোকটা ইন্দুপ্রভার হাতে থাকা বাজারের ব্যাগটা নিজের হাতে নিয়ে ইন্দুপ্রভার হাত ধরে হাঁটতে লাগলো। ইন্দুপ্রভার রাগ সপ্তম আকাশে। এই লোক কি কিছুই বুঝে না? লোকজন কিভাবে আর চোখে তাকিয়ে আছে, সেদিকে কি লক্ষ্য আছে তার? ইন্দুপ্রভা লোকটার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ফলাফল শূন্য। বাড়ির মোড়ে আসতেই লোকটা ইন্দুপ্রভার হাত ছেড়ে দিয়ে বলে, নাও এখন বাসায় যাও। আর হ্যাঁ, বাসা থেকে একা একা বের হবা না, সাথে ছোট ভাই বা আন্টিকে নিয়ে আসবা। আর তা না হলে আমাকে ফোন দিবা। আমার ফোন নাম্বার আছে না তোমার কাছে? আরে ধুর, আমিও না থাকবে কি করে? কাল তো নতুন সিম কিনেছি, বাকি 10টা সিম তো তোমার ব্লক লিস্টে। এই, তুমিও সিম চেঞ্জ করেছো তাই না? তাই তো বলি, নাম্বার বন্ধ কেন? ইন্দুপ্রভার মাথা ধরে গেল লোকটার বকবক শুনতে শুনতে। কোন কুলক্ষণে যে এই লোকের সাথে তার দেখা হয়েছিল। সেই 3 মাস ধরে লোকটা ইন্দুপ্রভাকে পাগল বানিয়ে ছাড়ছে। ইন্দুপ্রভা কোনো কথা না বাড়িয়ে বাজারের ব্যাগ নিয়ে বাসার দিকে যেতে যেতে বলে, আগে বাসায় যান, ডক্টর দেখান। দিনকে দিন আপনার পাগলামি বেড়ে চলছে। আপনার আম্মা জানলে কি হবে ভেবে দেখেছেন? পেছন থেকে তুহিন কিছুটা জোরে বলে ওঠে, আম্মা জানলে জানবে, সমস্যা কোথায়? আর হ্যাঁ, আমার মনের ডক্টর তো আপনি। একটু চিকিৎসা করে দেখুন তো, এই হৃৎপিণ্ডটায় কি আছে যে সারাক্ষণ ইন্দুপ্রভা ইন্দুপ্রভা করে? ইন্দুপ্রভা দাঁড়িয়ে যায়। আপনার হৃৎপিণ্ডটায় আস্ত গোবর ভরা আছে, তাই ইন্দুপ্রভা ইন্দুপ্রভা করে। আর আসবেন না আমার সামনে। বারবার আপনার সামনে আসবো, আপনার বাসার সামনে এসে দাঁড়ায় থাকবো, আপনি পারলে আটকান। তুহিনের এমন গা ছাড়া কথা দেখে ইন্দুপ্রভার রাগ হলো। আপনার আম্মাকে কিন্তু আমি বলে দিব তার ছেলে শহর থেকে ডাক্তারি পড়ে গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে। তুহিন ভ্রুকুটি করে জিজ্ঞেস করে, আমি আর কাকে উত্ত্যক্ত করছি? এই যে, আমি আপনার বারণ করার পরেও আমার পেছন পেছন রোজ আসেন, বাসার সামনে দাঁড়িয়ে থাকেন। আপনার জন্য যে গ্রামের সবাই আমাদের দিকে আঙুল তুলবে, এটা কি ভেবে দেখেছেন একবারও? তাহলে আমার আম্মাকে তোমাদের বাসায় পাঠাই। আপনার আম্মাকে আমাদের বাসায় পাঠাবেন কেন? কেন আবার বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য? আমি অবাক হচ্ছি, আপনার মতো পাগলকে ডাক্তার হবার জন্য সার্টিফিকেট কে দিল? আপনি হসপিটালের রোগী রেখে একটা মেয়ের পেছন দিনরাত পড়ে থাকেন, চাকরি চলে যাবে না? তোমায় কে বলল আমি রোগী না দেখে শুধু তোমার পেছনে পড়ে থাকি? রোগী দেখা শেষ করেই তোমায় দেখতে আসি, আবার যখন সময় হয় তখন চলে যাই। এতে কি লাভের লাভ কিছু হচ্ছে? লাভ লোকসানের কথা এত ভাবলে হয় না, কখনো কখনো ক্ষতি করেও লাভ পাওয়া যায়। লাভ মিন্স লাভ। ক্ষতিই হবে শুধু, লাভ কখনোই হবে না। ইন্দুপ্রভা থেকে পজিটিভ সাড়া কখনোই পাবেন না। তাই বলছি, অযথা আমার পেছন ঘোরা বাদ দিন। আমি কার পেছন ঘুরবো কি ঘুরবো না সেটা কি তোমার থেকে শুনে করতে হবে? পুচকি একটা মেয়ে, তার আবার এত কঠিন মন। পুচকিদের থাকে নরম সফট একটা মন। যাও, বাসায় যাও। ইন্দুপ্রভা তপ্ত শ্বাস ফেলে বাসায় চলে আসে। তুহিন যতক্ষণ ইন্দুপ্রভাকে দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। ইন্দুপ্রভা চোখের আড়াল হতেই তুহিন চলে আসে। ইন্দুপ্রভা বাসায় আসতেই তার মা মনোয়ারা বেগম মেয়ের হাত থেকে বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলে, এত দেরি হলো কেন রে ইন্দু? পাড়ার মোড়ে ছেলেগুলো কি আজকেও উত্ত্যক্ত করেছিল? ইন্দুপ্রভা বারান্দায় থাকা বেঞ্চে বসে উনা দিয়ে শরীরের ঘাম মুছতে মুছতে বলে, না না মা, এখন আর ছেলেগুলো উত্তক্ত করে না, ভালো হয়ে গেছে। মনোয়ারা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, খুব কষ্ট হয় তোর, তাই না ইন্দু, এই সংসার চালাতে? আজ তোর বাবা বেঁচে থাকলে এত কষ্ট আমাদের করতে হতো না। ইন্দুপ্রভার মাথা থেকে মায়ের হাত সরিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, না মা, কোনো কষ্ট হয় না। মুখে যতই বলিস কষ্ট হয় না, আমি তো জানি, আমি তো মা, তোর মনের কষ্টটা তো বুঝি। সারাদিন স্কুলে ক্লাস করিয়ে আবার টিউশনি করানো, নিজের জন্য তো সময়ই নেই তোর। সময় নেই কে বলেছে? এই যে এখন সারাটা রাত তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো, এইটাই তো সারাদিনের ক্লান্তি এক নিমেষেই শান্তিতে পরিণত করে দিবে। আচ্ছা ওঠ, যা ফ্রেশ হয়ে আয়, খাবার বাড়ছি, খেতে হবে তো। ইন্দুপ্রভা মাথা নাড়িয়ে গোসলখানায় যায়। গোসল করতে হবে, সারাদিনের ধুলো ময়লা সব উড়ে এসে শরীরে ভিড়েছে।
এই স্মৃতি, দাঁড়াও তো, তোমার কাছে ইন্দুর নাম্বার আছে, দাও তো আমায়। হসপিটালে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় ইন্দুর ফ্রেন্ড স্মৃতিকে দেখে কথাটা বলে ওঠে তুহিন। স্মৃতি তুহিনকে দেখে স্মিত হেসে বলে, আসলে ভাইয়া, ইন্দুর নাম্বারটা আমার কাছে নেই। তুহিন দুহাত বুকে গুজে শটান হয়ে দাঁড়িয়ে বলে, দেখো স্মৃতি, মিথ্যা বলো না, জানো না মিথ্যা বলা মহাপাপ। তোমার মতো এত সুইট মেয়ে মিথ্যা বলবে আমি কল্পনা তো ভাবতে পারিনি। ছে। ভাইয়া, ইন্দু আপনাকে তার নাম্বার দিতে না করেছে। যদি জানে আমি আপনার নাম্বার দিয়েছি, তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবি ইন্দু। আরে ছোট প্যাকেট জানবে না, তুমি দিয়ে যাও। ইন্দু বুঝতে পারবে না যে নাম্বার তুমি দিছো। সত্যি তো ভাইয়া? সত্যি। 0179, এটা ইন্দুর নাম্বার। ভাইয়া, ইন্দু যেন খুনা করে ট্রেন না পায়, আমি দিছি। নিশ্চিন্তে বাড়ি যাও, চিল করো, ইন্দু জানবে না। আচ্ছা ভাইয়া, আমি আসি। তুহিন নাম্বারটা ইন্দু প্রভা লিখে ব্ল্যাক ইমোজি দিয়ে সেভ করে। এবার জ্বালাতে পারবে ফোন দিয়ে। আর যদি এই নাম্বার ব্লক করছে, তাহলে সোজা বাসায় গিয়ে ইচ্ছে মতো বকে আসবে হার্টলেস মেয়েটাকে। কি রে, তুই কই? রাত তো অনেক হলো, বাসায় আসবি কখন? হসপিটালে নিজের কেবিনে বসেছিল তুহিন। মায়ের ফোন আসতেই ফোন রিসিভ করে কানে নিতেই কথাটা বলে ওঠে তনয়া বেগম। তুহিন কাঁধের সাথে ফোন চেপে এক হাত দিয়ে ফাইল চেক করতে করতে বলে, মা তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আসতে লেট হবে, আর দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। আমার কাছে এক্সট্রা চাবি আছে যাওয়ার জন্য। প্রতিদিন রাতে এত লেট করিস কেন বলতো? চিন্তা হয় বাপ, বিয়েটি করে নে, আর এই চিন্তা থেকে মুক্তি দে আমায়। আশ্চর্য মা, আমি এখনো ছোট, বিয়ের বয়স হয়নি, আর তুমি বিয়ের কথা বলছো? এটা কোনো কথার কথা বললা তুমি? মারবো এক চর। বিয়ের বয়স হয়নি বলে ছেলের। এই শোন, তোর যেই বয়স তখন তোর বাপ এক বাচ্চার বাপ ছিল। হয়েছে মা, রাখো, আমার কাজ আছে, তুমি খেয়ে ঘুমাই পড়ো। কথাটা বলে তুহিন ফোন কেটে দেয়। ফোনের স্ক্রিনে মায়ের নাম্বারের নিচে ইন্দুর নাম্বার দেখে কোনো কিছু না ভেবে ফোন দিয়ে ফেলে। ইন্দু প্রভা ব্যালকনির রেলিংয়ে দু হাত ভর দিয়ে রাতের আকাশে জলজল করতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে আছে। জীবনের হিসাব মিলছে না তার। জীবন তাকে কোথায় থেকে কোথায় নিয়ে আসলো 2 বছরের মাথায়। যেই মেয়ে কষ্ট কি সেই জিনিসটাই বুঝতো না, আর সেই মেয়ে আজ পুরো সংসারের বোঝা মাথায় নিয়ে চলে। যে মেয়ে কখনো বাবা মাকে ছেড়ে বাড়ির বাইরে বের হয়নি, সেই মেয়ে সারাদিন বাইরে কাজের সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করছে। আজ খুব বাবার কথা মনে পড়ছে। বাবা নামক ছায়াটা মাথার উপর না থাকলে বোঝা যায় জীবন কত কঠিন। বাবার মুখটা বড্ড ভেসে আসছে চোখের সামনে। এই তো সেদিন বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, 2 দিন পরই ফিরে আসবো মা, তখন তোমায় বইমেলায় নিয়ে যাব। 2 দিন চলে গেল, বাবাও ফিরে আসলো, কিন্তু জীবিত নয়, মৃত। গানে অ্যাক্সিডেন্ট কেড়ে নিল একটা সুখী পরিবারের সব সুখ এক মুহূর্তে। কথাটা মনে পড়তেই শরীর কেঁপে উঠল ইন্দুর। গলা ধরে আসলো, চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। রাত অনেক হয়েছে, কাল যেতে হবে স্কুলে। কথাটা চট করে মাথায় আসতেই রুমের দিকে পা বাড়াতেই হাতে থাকা ফোনটা বেজে উঠে ইন্দুর। ফোনের স্ক্রিনে অচেনা নম্বর দেখে আর রিসিভ করলো না। পরপর 2 বার ফোন আসায় ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ঘুমাওনি নিশ্চিত? তাহলে ফোন ধরতে এত দেরি হলো কেন? ইন্দু প্রভা কানের থেকে ফোনটা সামনে এনে নাম্বারটা ভালো করে দেখে। লোকটা তার নাম্বার কোথায় পেল আবার? আপনি আমার নাম্বার কোথায় পাইছেন? প্রশ্নকারী যখন প্রশ্ন করে তখন উত্তর দিতে হয়, পাল্টা প্রশ্ন করতে হয় না। টিচার হয়েও এই কথাটা জানো না? না, জানি না। নাম্বার কই পাইছেন? আপনার জ্বালায় অতিষ্ঠ আমি, বুঝতে পারেন না? আর কখনো ফোন দিবেন না বলে রাখলাম। এভাবে কথা বলো কেন? একটু সফটলি কথা বলো, আবেগ দিয়ে। আমার মনে এত আবেগ নাই, বুঝছেন? ফার্দার আর কল দিবেন না। অবশ্যই কল দিব। এবার যদি নাম্বার ব্লক করছো তো দেখো কি করি। কি করবেন? বেশি কিছু না, তোমার বাসায় গিয়ে তোমার ফোনটা হাতে নিয়ে ব্লকটা ছুটাই আসবো, আর তোমার আম্মুকে জিজ্ঞেস করব তোমার কথা এত তিতে কেন, ছোটবেলায় মুখে মধু কেন দেয়নি। পাগল আপনি। আপনার মতো পাগলের সাথে কথা বললে আমিও পাগল হয়ে যাব। রাখেন ফোন। তুহিন ফোনটা কানে নিয়ে কেবিনের জানালার পাশে দাঁড়িয়ে আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, পাগল? ছেলেটাকে সামলাও না হিন্দু, সে যে দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য। চোখে কি দেখো না তোমার জন্য আমার মনে সঞ্চিত হওয়া ভালোবাসা? এত অবুঝ কেন তুমি? একটু বুঝো আমায়। দেখুন তুহিন, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কতবার বলেছি, বোঝেন না কেন? আপনি তো ছোট বাচ্চা নন।
আমার থেকেও বেটার, সুন্দর, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করেন। এই মেয়ে, আমি কখনো বলছি তোমার থেকে বেটার সুন্দর শিক্ষিত মেয়ে চাই? আমার শুধু এই ইন্দুপ্রভাকে চাই। তার মন আমি ঠিক জয় করে নিব। ভালোবেসেছি তোমায় ছেড়ে দেওয়ার জন্য নয়, বুঝলে? রাখি এখন, কাল আবার ফোন দিব, রিসিভ করবে, কেমন? শুভরাত্রি। কথাটা বলে তুহিন ফোন কেটে দেয়। ইন্দু তপ্ত শ্বাস ফেলে নাম্বারটা ব্লক লিস্টে রেখে দেয়। এই ছেলের জন্য না জানি কী কী প্রবলেম তাকে ফেস করতে হয় আল্লাহই জানে। পরপর দুটো লম্বা শ্বাস নিয়ে ব্যালকনি থেকে রুমে চলে আসে। এবার না ঘুমালেই নয়। ভাই আর মায়ের জন্য অনেক কিছু করা বাকি। তাদের সুস্থ লাইফের জন্য নিজেকে ঠিক রাখতে হবে। উপরে চরকির মতো ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে চোখ বুজে বলে, ভুলভাল জিনিসের প্রতি ঝোঁকা যাবে না। এরা হচ্ছে ইন্দুপ্রভার জন্য নিষিদ্ধ। সবার জীবনে বিয়ে, সংসার একমাত্র লক্ষ্য থাকে না। কারোর কারোর জীবনে এইসব ব্যতীত অনেক লক্ষ্য থাকে। তুহিন, আপনি যে ফুল ভেবে কাঁটায় হাত দিচ্ছেন, এটা আজ না বুঝলেও একদিন ঠিক উপলব্ধি করতে পারবেন। তখন নিজেকে কি করে ক্ষমা করব? আপনাকে বারংবার বোঝাচ্ছি, ইন্দুর জীবনে কোনো ছেলের প্রবেশ নিষিদ্ধ। সে বিয়ে, সংসার করতে পারবে না। এইসব যে তার করতে নেই, তবুও বোঝেন না কেন আপনি? সকালের ঝলমলে রোদ জানালা ভেদ করে রুমে ঢুকে সোজা ইন্দুর চোখে মুখে উপচে পড়ছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে ইন্দু। চোখ বন্ধ রেখেই বলে, দেখ ইলিয়াস, মায়ের খেতে না চাইলে তাড়াতাড়ি জানালার পর্দাটা টেনে দে। আমি উঠলে কিন্তু মাইর দিব। এখনো পর্দাটা সরাইনি, যার কারণে চোখে মুখে রোদ এখনো লাগছে। কি হলো ইলিয়াস, বলছি তো পর্দাটা টেনে দিতে। সাত সকালবেলা প্রতিদিন এমন করিস কেন? কথাটা বলে চোখ খুলে রেগে সামনে তাকাতেই দেখে তুহিন জানালার সামনে ওকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। তুহিনকে এই মুহূর্তে তার রুমে দেখে যেন ইন্দু ভূত দেখার মতো চমকে উঠল। চোখ দুটো ভালো মতো কষলে আবার সামনে তাকায়। সত্যিই তুহিন এটা। সহসা বিছানা থেকে নামলো ইন্দু, তুহিনের সামনে দাঁড়িয়ে বলে, এই, আপনি আমার বাসায় আসছেন কেন? তুহিনের সোজা সাপটা কথা। ফোন কোথায় তোমার? আমার ফোন যেখানে খুশি সেখানে থাকুক। আপনি আমার বাসায় এসেছেন কেন? তার উপর আমার বেডরুমে। ম্যানার্স শেখেননি? মা, এই ছেলে আমার রুমে আসলো কি করে? বাসায় ঢুকতে দিছো কেন অপরিচিত ছেলেকে? মেয়ের ডাক শুনে হুড়মুড়িয়ে রুমে ঢুকে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগমকে দেখে তুহিন বলে, দেখছেন আন্টি, বলেছিলাম ইন্দু আমার সাথে রুট ব্যবহার করবে, দেখলেন তো, তাই করলো। এখন আবার বলছে আমি নাকি অপরিচিত। আন্টি, আমি কি অপরিচিত আপনিই বলেন? মনোয়ারা মেয়ের দিকে তাকিয়ে বলে, এমন ব্যবহার করিস কেন ইন্দু তুহিনের সাথে? ছেলেটার নাম্বার তুই ব্লক লিস্টে রেখে দিয়েছিস কেন? সেই জন্য ছেলেটা সেই ভোরবেলা থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। ইন্দু অবাক হয়ে তুহিনের দিকে তাকিয়ে বলে, আপনার কি মাথা খারাপ? এমন করতেছেন কেন? কি চান আপনি বলেন তো? আপাতত চাইছি তুমি আমার নাম্বারটা ব্লক লিস্ট থেকে আনব্লক করো। আর আন্টির সামনে কথা দাও, আমার নাম্বার আর জীবনও ব্লক করবা না। আন্টি জানেন আপনার মেয়ের জন্য আমাকে কতগুলো সিম কিনতে হয়েছে? 10-10টা। আমার কার্ড দিয়ে সিম আর তোলা যাবে না, সেজন্য মায়ের কার্ড দিয়ে তুলছি। এখন যদি এগুলো ব্লক করে তাহলে আমি সিম কোথায় পাবো? তখন কিন্তু আন্টি আমি আপনার কাছে আসবো বলে রাখলাম। এই, আপনি থামবেন? ইন্দু, নাম্বারটা আনব্লক কর। ইন্দু অবাক হয়ে বলে, মা, তুমি বলছো এই কথা? আনব্লক কর। এই যে ছেলে, শোনো, তোমায় বলছি, আমার মেয়ে আর তোমার নাম্বার ব্লক করবে না। এবার নিশ্চিন্তে থাকতে পারো। ধন্যবাদ আন্টি। আপনার মেয়ের মুখে একটু মধু দিয়েন। সব সময় তেতো কথা বের হয় আপনার মেয়ের মুখ দিয়ে। সে অভ্যাসটা একটু বদলিয়ে ফেলতে বললেন। এই যে ইন্দু আন্টি কিন্তু বলে দিচ্ছে নাম্বার ব্লক না করতে, মনে যেন থাকে। আসি আন্টি, পরে আসবো আবার। কথাটা বলে তুহিন চলে যায়। ইন্দু তার মায়ের সামনে এসে বলে, এটা কি করলাম তুমি? আমি বিভিন্ন উপায় ছেলেটার থেকে নিজের পিছু ছোটানোর চেষ্টা করছি, আর তুমি আরও সুযোগ করে দিলে। 3 মাস ধরে তো চেষ্টা করলি, পিছে ছোটাতে পারলি? তাই বৃথা চেষ্টা করে কী লাভ আছে বল? ছেলেটা তো ভালোবাসে তোকে, ভালোবাসা তো অন্যায় নয়। প্রায় দেখি ছেলেটা বাসার সামনে দাঁড়িয়ে থাকে। ভালোবেসে দেখ, ছেলেটা তো মন্দ নয়। মা, তুমি এসব বলছো? আর কেউ না জানুক, তুমি তো জানো এসব ভালোবাসার সংসার ইন্দুর জন্য নয়। এইসব নিয়ে অন্যকে মিথ্যা স্বপ্ন দেখানোর মানে নিজের সাথে সাথে অন্য একটা মানুষকে ঠকানো। আমি পারবো না এটা। প্লিজ মা, তুমি এটা করতে বলো না আমায়। সবটা তুহিনকে খুলে বল। সত্যিকারের অর্থে ভালোবাসলে তুহিন তোর সব জেনেই তোকে ভালোবাসবে। দুর্বল জায়গা মানুষকে দেখাতে নেই মা, তাহলে তারা আরও বেশি করে সেখানে আঘাত করে।
আমার স্কুলের সময় হয়ে এসেছে। খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে ইন্দু চলে যায় ওয়াশরুমে। মনোয়ারা বেগম অসহায় হয়ে মেয়ের যাওয়ার পানি চেয়ে থাকে। মেয়ে তার বাস্তবতা দেখতে দেখতে এখন সবকিছুতেই বাস্তবতা খুঁজে। একটা মেয়ের পেছনে আর কত ঘুরবি তুই? এখন যা শুরু করেছিস সেটাকে তো ছ্যাঁচড়ামি বলে তুহিন। মেয়েটা তোকে ভালোবাসবে না বুঝিস না কেন? হসপিটালে নিজের কেবিনে বসেছিল তুহিন। হঠাৎ এমন কথা শুনে সামনে তাকিয়ে দেখে তার ফ্রেন্ড নীলা। ব্রুকুচকে বলে, নক করে আসতে হয় জানিস না? নীলা তুহিনের সামনে গিয়ে বলে, না জানি না, তুই যা শুরু করেছিস এবার অন্তত থাম। কি শুরু করছি? 3 মাস ধরে একটা মেয়ের পেছনে পড়ে আছিস, এবার মেয়েটাকে রেহাই দে। ও ছাড়া কি আর মেয়ে নেই দুনিয়ায়? ওকেই পছন্দ করতে হলো তোর? আমি কাকে পছন্দ করব না করব সেটা তোর দেখার বিষয় না, কাজে ফোকাস কর। সেম টু ইউ, কাজে ফোকাস কর, ওই মেয়ের পেছনে না ঘুরে। ওই মেয়ে কি, ওর নাম আছে? নাম ধরে ডাকতে না পারলে ওই মেয়ে ও বলবি না। মাথাটা একদম খেয়ে ফেলেছে ওই মেয়ে, ওই ইন্দুপোভা, তাই না? এর জন্যই ফ্রেন্ডদেরকেও সময় দিতে পারিস না। সকাল সন্ধ্যা তোর জন্য আমরা ওয়েট করেছিলাম। রেস্টুরেন্টে তুই না এসে কি করলি? ইন্দুর কাছে চলে গেলি। বাহ! আমি আগেই বলেছিলাম যেতে পারবো না। কেন যাবি না? ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? নৈশব্দে হাসলো তুহিন। এই তো লাইনে এসেছিস। ইন্দুর সাথে কখনো নিজেকে কম্পেয়ার করিস না। ইন্দুকে কারোর সাথে কম্পেয়ার করা যায় না। সে আমার, ইন্দু একান্তই আমার। আর তোকে আগেও বলেছি, তুই জাস্ট ফ্রেন্ড আমার, এর থেকে বেশি আমার কাছে কিছু আশা বা এক্সপেকটেশন রাখিস না। সবুজ তোকে খুব ভালোবাসে, ছেলেটাকে বোঝার চেষ্টা কর। আমিও তো তোকে ভালোবাসি, আমাকে একটু বোঝার চেষ্টা কর। আমি ইন্দুকে ভালোবাসি। আর আমি তোকে। তুই যদি এমন করতে থাকিস, নীলা সত্যি হসপিটালটা ছাড়তে হবে আমার। আমি চাই না তোর সাথে খারাপ ব্যবহার করতে। আশা করি তুই চাইবি না আমি হসপিটালটা ছেড়ে চলে যাই। কথাটা বলে তুহিন কেবিন থেকে বেরিয়ে যায়। একটা অপারেশন আছে, অপারেশনটা তার হাতেই হবে, সেজন্য প্রিপেয়ার্ড হতে হবে। নীলা তুহিনের যাওয়ার পানে তাকিয়ে থাকে। অজান্তেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলি যার মনে অন্যের বসবাস থাকে। ভালোবাসার এত কষ্ট কেন? এত পীড়া দেয় কেন? সহ্য হয় না। আজ স্কুল অন্যান্য দিনের চাইতে তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছে। কাল এক্সাম সিট ফেলবাবে, সেজন্য ইন্দু স্কুল থেকে বেরিয়ে সোজা নিমির বাসায় চলে যায়। নিমি এবার ক্লাস 5-এ পড়ে। নিমিদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই নিমির মা দরজা খুলে দেয়। ইন্দু সৌজন্যের একটা হাসি দিয়ে বলে, নিমি কোথায়? নিমির মা নীলিমা হেসে বলে, সে তোমার জন্য পড়ার টেবিলে বসে অপেক্ষা করছে। ইন্দু নিমির রুমে ঢুকে দেখে নিমি খুব মনোযোগ সহকারে কিছু একটা আঁকার চেষ্টা করছে। ইন্দু এগিয়ে গিয়ে দেখে নিমি তার ম্যামকে আঁকার চেষ্টা চালাচ্ছে। ইন্দু হেসে নিমির থেকে ড্রয়িং খাতাটা নিয়ে বলে, নিমি, আমি দেখতে কি এমন? নিমি উৎফুল্ল নিয়ে বলে, ম্যাম, সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। তবে আমার পাশে এই লোকটা কে? নিমি ড্রয়িং খাতাটা ইন্দুর হাত থেকে নিয়ে বলে, এটা তো তুহিন ভাইয়া। মুহূর্তেই ইন্দুর মুখে রাগ স্পষ্ট হলো। ড্রয়িং খাতাটা শব্দ করে বন্ধ করে বলে, বই বের করো। নিমি বই বের করলে ইন্দু তাকে পড়াতে আরম্ভ করে। 3 মাস আগে নিমিকে পড়ানোর জন্য এসেছিল এই এলাকায়। তখনও চিনত না ইন্দু কোনটা নিমিদের বাসা। ফ্রেন্ডদের থেকে জেনেছিল যে নিমির টিউটর লাগবে। ঠিকানাও নিয়েছিল, কিন্তু নিমি আর তুহিনদের বাসা পাশাপাশি হওয়ায় ভুল করে তুহিনদের বাসায় নক করে ফেলেছিল ইন্দু। হঠাৎ কলিং বেলের আওয়াজ পেয়ে তুহিন এগিয়ে গিয়ে দরজা খুলে সামনে অপরিচিত একটা মুখ দেখে থমকে যায়। গোল জামা পরিহিত মেয়ে, চুলগুলো খোপা করা, কপালের মাঝ বরাবর কালো তিল, মুখে রয়েছে ঘামের ছিটে ফোঁটা। এতেই যেন মেয়েটাকে লাগছে অপসরি। মেয়েটার থেকে চোখ সরানো যেন দুষ্কর হয়ে যায়। তুহিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইন্দু গলা ছেড়ে কেশে নেয়। এটা কি নিমিদের বাসা? তুহিন চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এটা নিমিদের বাসা না, পাশের বাসাটা নিমিদের। কিন্তু আপনি কে? ও সরি, আসলে আমি বুঝতে পারিনি, দুঃখিত। কিন্তু আপনি কে? নিমির নতুন টিউটর। নাম কি আপনার? জি। কানে কম শোনেন নাকি? বলেছি আপনার নাম কি? সেটা আপনাকে কেন বলবো? আচ্ছা, না বললেন জেনে নিব। পড়ালেখা করেন কোন ক্লাসে? ইন্দুর রাগ উঠে গেল। লোকটা এত কথা জিজ্ঞেস কেন করছে? ইন্দু প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা নিমিদের বাসায় চলে আসে। সেই থেকে রোজ নিমিদের বাসায় আসার সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, কথা বলার জন্য চেষ্টা করত, কিন্তু ইন্দু তুহিনকে ইগনোর করে চলে আসতো।
কাছের কিছু ফ্রেন্ডরা নিমির থেকে বাসার ঠিকানা নাম কি করে সব জেনেছে। সেই থেকে লোকটা পেছনে পড়ে আছে, ভালোবাসি বলে বলে পাগল করে ফেলছে। কতবার ইন্দু বলেছে যে সে তাকে ভালোবাসে না, এমনকি মিথ্যাও বলেছে যে ইন্দু অন্য কাউকে ভালোবাসে, তার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা সেই মিথ্যাও ধরে ফেলছে। ম্যাম, অঙ্ক করা শেষ। হঠাৎ নিমির কথাই ঘোর ভাঙে ইন্দুর। খাতাটা নিয়ে অঙ্কগুলো দেখে আর কিছুক্ষণ পড়িয়ে বাসায় চলে আসে। আজকাল তোকে এত অন্যমনস্ক লাগে কেন তুহিন? কিছু হয়েছে? তুহিন ডাইনিং টেবিলে বসে ভাত না খেয়ে অনেকক্ষণ যাবৎ ভাতের প্লেটে হাত নাড়াচ্ছিল। সেটা দেখে তুহিনের মা তনয়া বেগম কথাটা বলে ওঠে। তুহিন মায়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা মা, তোমার ইন্দুপ্রভাকে কেমন লাগে? তনয়া বেগম ভ্রুকুটি করে বলে, নিমির টিউটর? হুম। বেশ ভালোই তো মেয়েটা, গোছগাছ পরিপাটি। কিন্তু তুই হঠাৎ ইন্দুপ্রভার কথা বলছিস কেন? তাকে তোমার ছেলের বউ করলে কেমন হবে? তনয়া বেগম আশ্চর্য হয়। মানে কি? ইন্দুপ্রভাকে তুই বিয়ে করতে চাইছিস? মা, আই থিঙ্ক তোমার আপত্তি থাকার কথা নয়। আমার আপত্তি নেই। তাহলে মা, ইন্দুর বাসায় প্রস্তাব নিয়ে যাও। সে না হয় যাব, কিন্তু কোনো কিন্তু নয় মা, দেখতেছো তো আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, অন্যমনস্ক হয়ে থাকি, তুমিই তো বললা। দেখো, চোখের নিচে মেয়েদের মতো ডার্ক সার্কেল হয়ে গেছে। তুমি তো সেদিন বললা বিয়ে দিবা, তাহলে? আচ্ছা বাপ, আমি কালই যাব ইন্দুর বাসায়। শুধু গেলেই হবে না মা, ইন্দুকে রাজিও করাতে হবে তোমার। সে কি? আমি কেন রাজি করাবো? ইন্দু আমায় বিয়ে করতে রাজি না মা, তুমি তাকে বোঝাবা, রাজি করাবা। আমি কিন্তু ইন্দুকে না পেলে দেবদাস হয়ে যাব মা, তখন কিন্তু কেঁদে কেটেও আমায় রোমিও বানানো যাবে না। আচ্ছা আমি দেখছি, তুই আগে খেয়ে নে। আসসালামু আলাইকুম ভাবি, আমি তুহিনের মা। চিনেন তো তুহিনকে? মনোয়ারা বেগম সালামের জবাব দিয়ে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে দরজা ছেড়ে সরে দাঁড়ায় তুহিনের মাকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। তুহিনের মা ভেতরে ঢুকে। মনোয়ারা বেগম তনয়া বেগমকে সোফায় বসতে বলে কিচেন রুমে গিয়ে হালকা নাস্তার ব্যবস্থা করতে নিলে তনয়া বেগম বাধা দেয়। মনোয়ারা বেগমের হাত ধরে বলে, আপা, আপনার সাথে আমি কিছু কথা বলতে এসেছি। বলুন, কি কথা আপা? তনয়া বেগম কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। বেশ খানিকটা সময় হাঁসফাঁস করে বলে, আপা, ইন্দুপ্রভাকে আমি আমার তুহিনের জন্য নিতে চাইছি, আপনি প্লিজ অমত করবেন না? মনোয়ারা বেগম আন্দাজ করেছিলেন যে তনয়া বেগম এমন কথাই বলবেন, কিন্তু এই কথার প্রেক্ষিতে মনোয়ারা বেগমের কি বলা উচিত সেটা তার সত্যিই জানা নাই। অতঃপর কিছু বলার জন্য উদ্যত হলে রুম থেকে ইন্দু বেরিয়ে এসে বলে, মাফ করবেন আন্টি, আপনার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার ছেলেকে আগেই বলে দিয়েছি, তবুও যে কেন বেহায়ার মতো আপনাকে পাঠালো আমার মাথায় আসছে না। কথাটা তনয়া বেগমের গায়ে লাগলেও ছেলের জন্য শুয়ে নিল। মুখে হাসির আভা ফুটিয়ে বলে, আমার ছেলেকে বিয়ে করতে তোমার অসুবিধা কোথায় ইন্দু? একটা ছেলেকে বিয়ে করতে হলে যা যা গুণ থাকা লাগে সে সবই তো আমার ছেলের আছে। ইন্দু তনয়া বেগমের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনার ছেলেকে আমার পছন্দ না আন্টি, আপনি প্লিজ এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। আপনার ছেলেকে আমি বিয়ে করব না। আই হোপ আপনি আপনার ছেলেকে বোঝাবেন আমাকে যেন আর বিরক্ত না করে, কারণ ব্যবহারেই বংশের পরিচয় আন্টি। আশা করি বুঝতে পারছেন কি মিন করছি। তনয়া বেগম তবদা খেয়ে যায়। আমার ছেলেকে কেন পছন্দ না তার একটা রিজন দাও ইন্দু। যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আমি তোমায় কথা দিচ্ছি আর কখনো আমার ছেলে তোমার সম্মুখে আসবে না। ইন্দু ভড়কে যায়। কি রিজন দিবে? তুহিন যথেষ্ট ভালো ছেলে, তাকে অপছন্দ করার রিজন নাই বলতে গেলে। ইন্দুকে চুপ থাকতে দেখে তনয়া বেগম ফের বলে ওঠে, কি হলো, চুপ হয়ে গেলে যে? রিজন দাও। ইন্দু তার মায়ের দিকে একবার তাকিয়ে ফের তনয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি রিজন নেই আমার কাছে, এটা সত্যি, কিন্তু ফোর্স করে তো আর সংসার বিয়ে হয় না। আমি মন থেকে আপনার ছেলেকে বিয়ে করতে চাইছি না। আপনি তো চাইবেন না আপনার ছেলের বৈবাহিক জীবনে অসুখী থাকুক। আপনি অন্য কোনো মেয়ে দেখুন আপনার ছেলের জন্য। আমি পারবো না আপনার ছেলেকে বিয়ে করতে। কথাটা বলে ইন্দু নিজের ঘরে চলে আসে। তনয়া বেগম মনোয়ারা বেগমের দিকে তাকাতেই মনোয়ারা বেগম বলে ওঠে, আপা, তুহিনকে আমার মেয়ের জামা হিসেবে ভালোই লাগে, কিন্তু ভালো শুধু আমার লাগলে তো চলবে না, সংসার তো করবে আমার মেয়ে। সে যদি এখন বিয়ে করতে না চায় তাহলে আমি তো জোর করতে পারি না। আপনার কথায় সম্মত পোষণ করছি আমি আপা, কিন্তু আমার ছেলেটা তার বাবা মারা যাওয়ার এতগুলো বছর পর মুখ ফুটে এই প্রথম কিছু চেয়েছে আমার কাছে। আমি আশ্বস্তও করেছি ইন্দুকে রাজি করাবো,
কিন্তু আপনার মেয়ে তো রাজি হচ্ছে না। আপা সময় দিন আরও দুজনকে, আমি চেষ্টা করব ইন্দুকে রাজি করানোর। আপা, একটু দেখবেন এই ব্যাপারটা। আজ আসি। কথাটা বলে তনয়া বেগম উঠে চলে যায়। মনোয়ারা বেগম ইন্দুর ঘরে গিয়ে দেখে ইন্দু ব্যালকনিতে বসে আছে। মনোয়ারা বেগম এগিয়ে গিয়ে ইন্দুর কাঁধে হাত রাখতেই ইন্দু তড়িঘড়ি করে বাঁ হাত দিয়ে চোখের কোণে লেগে থাকা অশ্রু মুছে ফেলে। মনোয়ারা বেগম ইন্দুকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আর কত অশ্রু লোকানোর চেষ্টা করবি? ভালোবেসে ফেলেছিস ছেলেটাকে, স্বীকার করে নিচ্ছিস না কেন? ইন্দু মনোয়ারা বেগমের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, আমি কেন অশ্রু লুকানোর চেষ্টা করব? আর ওই ছেলেকে আমি ভালোবাসি। নাইস জোকস মা। মনোয়ারা বেগম স্মিত হাসে, মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মাকে মিথ্যা বলাও শিখে গেছিস? আমি তোর মা হই, তুই না। জন্ম আমি তোকে দিয়েছি, তুই না। কোনটা সত্যি বলছিস আর কোনটা মিথ্যে সেটা আমি খুব ভালো করেই টের পাই। ভালোবাসা অপরাধ না ইন্দু, ছেলেটা তোকে ভালোবেসে বিধায় তার মায়েরকে আজ বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। ইন্দু তার ছেলে সুরে বলে, সত্যিটা জানলে মা কখনো আর তার মাকে পাঠাতো না। ভালোবাসা তখন জানলা দিয়ে পালাতো। সবাই এক নাই ইন্দু, তুহিনকে বলে দেখ বিষয়টা। ইন্দু কাটকাট গলায় বলে, কোনো দরকার নেই মা। তাহলে কি এভাবেই চলতে থাকবে জীবন? যেভাবে চলছে চলুক না মা। যখন জীবনের মোড় আসবে তখন আপনা আপনি জীবন থেমে যাবে। মনোয়ারা বেগম ইন্দুর দুগাল ধরে বলে, এভাবে জীবন চলে না মা। মেয়ে হয়ে জন্মিয়েছ, বিয়ে করতেই হবে, আজ না হোক কাল। ইন্দু তার গাল ধরে রাখা মায়ের হাত দুটোর উপর হাত দিয়ে ছলছল চোখে বলে, যে মেয়ে না তার আবার কিসের সংসার, কিসের বিয়ে মা? ভুলে গেছো আমি কি? আমি একটা... পুরো কথাটা আর শেষ করতে দেয় না মনোয়ারা বেগম। মেয়েকে বুকে চেপে ধরে। ইন্দু মায়ের বুকে ঠাঁই পেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেয়েকে কি বলে সান্ত্বনা দিবে তার জানা নেই। একটা মূলকে আঁকড়ে ধরে আছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তুই ওটা নো সিন্ধু, কতবার বলবো? তোর সব কিছুই তো আর সব মেয়েদের মতো, তাহলে কেন বারবার নিজেকে এটা বলিস? ইন্দু মায়ের বুক থেকে মাথা সরিয়ে স্মিত হেসে বলে, আমাকে সান্ত্বনা দিচ্ছ মা? সংসার করো আর সান্ত্বনা নিতে ইচ্ছে করে না? বিশ্বাস করো আর সান্ত্বনা নিতে ইচ্ছা করে না? আমি যদি সত্যি মেনে নিতে পারি, তুমি কেন মেনে নিচ্ছ না? আমার যেসব কন্ডিশন তাতে ওটার সাথে তুলনা করা, আর আমি জেনে শুনে একটা ছেলেকে ঠকাতে পারবো না মা। কথাটা বলে ইন্দু আকাশের পানে চায়। পাশের রুম থেকে হঠাৎ ইলিয়াসের ডাক আসতেই মনোয়ারা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে মেয়ের পানে চেয়ে চলে যায়। ইন্দু ব্যালকনির রেলিং ধরে নিচে বসে পড়ে। দম বন্ধ হয়ে আসছে তার। আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবন দিলে কি এমন ক্ষতি হতো স্রষ্টার? যতই নিজেকে শক্ত করে করতে চাই, ততবারই তুহিন নামক ঝড় এসে তাকে নড়বড়ে করে দিয়ে যায়। লোকটার ভালোবাসা স্বীকার করার ক্ষমতা তার নেই। আর লোকটাকে সত্যি বলে দিলে লোকটা নিশ্চয়ই ঘৃণা করবে। আর সবার মতো কথাগুলো ভেবে ইন্দু নীরবে অশ্রু বিসর্জন দেয়। না জানি আর কত কি সহ্য করতে হবে। মা ইন্দুকে নিশ্চয়ই রাজি করিয়ে ফেলছো, তাই না? তুহিন পরনের এপ্রনটা খুলে মায়ের পাশে সোফায় বসতে বসতে উৎফুল্ল নিয়ে কথাটা বলে। তনোয়ারা বেগম সোফা থেকে উঠতে উঠতে বলে, রাজি হয়নি ইন্দুপবা, সে বিয়ে করবে না তোকে। মুহূর্তেই চোখ মুখে আধার নেমে আসে তুহিনের। মেয়েটা এমন কেন? মুখে তবুও হাসি এনে তুহিন বলে, আমি বলেছিলাম না মা, ইন্দু রাজি হবে না, রাজি করাতে হবে। তনয়া বেগম ঘুরে ছেলের পানে চেয়ে নির্বিকারে বলে, জোর করে রাজি করানো যায় না তুহিন। ইন্দু ডিরেক্টলি বলে দিচ্ছে যে তোকে ভালোবাসে না, আর বিয়ে তো দূরে থাক। কিন্তু মা, আমি তো ইন্দুকে ভালোবাসি। আমার ভালোবাসার কি মূল্য নেই? তনয়া বেগম ছেলের কাঁধে হাত রেখে বলে, একতরফা ভালোবাসার মূল্য নেই তুহিন। তুই ভালোবাসলেও ইন্দু ভালোবাসে না। ভালোবাসা না থাকলে তো আর সংসার হয় না। তুহিন সোফা থেকে উঠতে উঠতে কাটকাট গলায় বলে, দেখো মা, আমি ঠিক ইন্দুর মন জয় করে নিব, তাকে ঠিক রাজি করাবো আমায় ভালোবাসার জন্য। একদিন সে নিজের মুখে বলবে সে আমায় ভালোবাসে, দেখে নিও। আর কোনো মেয়ে নেই পৃথিবীতে? ইন্দুকে কেন ভালোবাসতে হলো? ভালোবাসা কি আর বলে কই আসে মা? আমার শুধু ইন্দুকে চাই, অন্য কাউকে না। কথাটা বলে তুহিন চলে যায় নিজের রুমে। তনয়া বেগম ছেলের যাওয়ার পানে চেয়ে তপ্ত শ্বাস ফেলে। এই মেয়ে, আমার মায়ের কাছে এটা বলেছো কেন যে তুমি আমায় বিয়ে করতে পারবে না? ইন্দু স্কুলে যাচ্ছিল হেঁটে, হঠাৎ এমন কথা কর্ণকুহর হতে থেমে যায়। পেছনে ঘুরে তুহিনের দিকে চেয়ে বলে, যা সত্যি সেটাই বলছি।
আপনাকে কেন আমি বিয়ে করতে যাব? আই ডোন্ট লাইক ইউ। তুহিন দুহাত কোমরে দিয়ে ভ্রুকুটি করে বলে। আই ডোন্ট লাইক ইউ কথাটাকে কি অন্যভাবে বলা যায় না? ডোন্টটা বাদ দিয়েও তো বলতে পারতা যে আই লাইক ইউ। ইন্দু আর কথা বাড়ালো না, সামনে ঘুরে হাঁটতে লাগলো। তুহিন ইন্দুর পেছন পেছন হাঁটতে লাগলো। ইন্দু বুঝেও কিছু বলল না, চুপচাপ চলতে লাগলো। স্কুলের সামনে আসতেই ইন্দু পেছন ঘুরে বলে, এবার চলে যান, আমি স্কুলের সামনে এসে গেছি। এবার চলে যান, আমি স্কুলের সামনে এসে গেছি। আম্মাকে আবার পাঠাবো, এবার আর না করো না প্লিজ ইন্দু। কথাটা কানে আসতেই ঝড়ের বেগে তুহিনের থেকে নিজের হাতটা সরিয়ে নিল ইন্দু। মুহূর্তেই মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল। তুহিনের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনি কি বেহায়া? সামান্য লজ্জা নেই আপনার? গন্ডারের চামড়া নাকি আপনার শরীরে? আপনার মাকে কাল আমি বলে দিয়েছি না আপনাকে বিয়ে করতে পারবো না, তবুও বেহায়ার মতো পেছন ঘোরেন। বাসা থেকে কি এটাই শিখিয়ে দিয়েছে আপনার মা? বেহায়া ছ্যাঁচড়া ছেলে একটা। মিনিমাম লজ্জা থাকলে আমার সামনে আর আসবেন না প্লিজ, এই রিকোয়েস্টটা অন্তত রাখবেন। কথাটা বলে ইন্দু স্কুলের ভেতরে ঢুকে যায়। তুহিন অবাক হয়ে ইন্দুর যাওয়ার পানে তাকিয়ে থাকে। কোথায় যেন পড়েছিল তুহিন, যা তোমার তা তোমারই থাকবে দিন শেষে, আর যা তোমার না সেটা শিকলে বেঁধে রাখলেও দিন শেষে তা তোমার হবে না। কথাটা তাহলে হুবহু মিলে যাচ্ছে। ইন্দু কি তাহলে দিন শেষে আমার হবে না? কথাটা মনে আসতেই বুকটা বিষাদে ভরে গেল তুহিনের। ইন্দুকে ছাড়া বেঁচে থাকা ইম্পসিবল। মানুষ যদি ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটাতে পারে, তাহলে আমিও আমার ভালোবাসা দিয়ে ঠিকই তোমার মন জয় করতে পারবো ইন্দু। ভালোবেসেছি, তোমায় নিজের করেই ছাড়বো। কথাটা বলে হসপিটালে চলে যায় তুহিন। হসপিটালে এসে নিজের কেবিনে যেতেই দেখে তার ফ্রেন্ড সাগর বসে আছে। নিজের কেবিনে সাগরকে দেখে ভ্রুকুটি করে ফেলে তুহিন। চেয়ারে বসতে বসতে বলে, কি ব্যাপার আমার কেবিনে তুই? সাগর হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলে, কয়টা বাজে দেখো তো। তুহিন হাত ঘড়িটাই টাইম দেখে বলে, 10টা বাজে। ডিউটি কয়টায় অন হোক? 1 ঘন্টা লেট হয়েছে। স্যার আজ রেগে গেছে। এভাবে তুই যদি প্রতিদিন লেট করিস তাহলে স্যার তোকে ডাক্তারি ছেড়ে দিতে বলেছে। সুমন স্যার বলেছে এটা? হুম। ওকে দেন, আমি রিজাইন লেটার পাঠিয়ে দিব। সাগর অবাক হয়ে বলে, সিরিয়াসলি তুই জবটা ছেড়ে দিবি? তুহিন চেয়ারে গায়ে দিয়ে চোখ বন্ধ করে বলে। ছেড়ে দিব। সাগর চেয়ার ছেড়ে উঠে বলে, মাথা খারাপ তোর? এমন জব কেউ ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় আনে কি করে? ইন্দু মেয়েটা যে ওর মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, তার সুখ থাকতে ভূতে কেলাচ্ছে। কথাটা বলতে বলতে তুহিনের কেবিনে ঢুকে নিলা। তুহিন চোখ বন্ধ রেখেই মুচকে এসে বলে, মেয়েটা যদি মুখ ফুটে বলতো চাকরি কেন, তোমার জানটা আমায় দিয়ে দাও, আমি হাসতে হাসতে আমার জানটা তাকে দিয়ে দিতাম। কিন্তু আফসোস মেয়েটা তেমন কিছুই আমায় বলেনি। চাকরি আমি আমার নিজের ইচ্ছাই ছাড়ছি, আর স্যার নিজেও তো বলেছে ছেড়ে দেওয়ার জন্য। সাগর টেবিলের উপরে এক হাত ভরে দিয়ে বলে, স্যার এমনি এমনি বলেনি তুহিন, তোর অনিয়ম স্যারের চোখে পড়েছে বারংবার। একটা মেয়ের পেছনে পড়ে কি থেকে কি হয়ে গেছিস। একবার নিজেকে আয়নায় দাঁড় করিয়ে ভাবতো, ভালোবাসা অন্যায় নয়, কিন্তু একপক্ষিক ভালোবাসা মারাত্মক ক্ষতি করে। এই যেমন তুই একপক্ষিক ভালোবেসে যাচ্ছিস ইন্দুকে, মেয়েটা তো তোকে ভালোবাসে না, তাহলে কেন মেয়েটার পেছনে পড়ে নিজের ফিউচার নষ্ট করছিস? আন্টির কথা ভাব, আন্টি তোকে এত টাকা পয়সা খরচ করে ডাক্তারি পড়িয়েছে কি এই দিন দেখার জন্য? তুহিন বসা থেকে উঠে দাঁড়ায়, নিজেকে দেখিয়ে বলে, আচ্ছা দেখো তো আমি কি দেখতে শুনতে খারাপ, চেহারা বাজে? এটা কেমন কথা বলছিস তুই? আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ তুই। তাহলে ইন্দু কেন ভালোবাসে না আমায়? নীলা অন্য মনস্ক হয়ে বলে, ইন্দু মেয়েটা যে ওর মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, তাই সুখে থাকতে ভূতে কিলাচ্ছে। তোর চেহারার ব্যক্তিত্ব সব সৌন্দর্য, কিন্তু যারা ভালোবাসা পাওয়ার জন্য মানুষের কাছে ছ্যাঁচড়া বেহায়া হয়ে যায়, তাদেরকে মূলত বেহায়া হওয়ার কারণেই ভালোবাসে না মানুষ। উদার হওয়া নিশ্চয়ই দিতে হবে না। কথাটা বলে নীলা বেরিয়ে যায় কেবিন থেকে। সাগর তুহিনের কাঁধে হাত রেখে বলে, একটা ভুল ডিসিশনের ওপর কিন্তু তোর পুরো লাইফ নির্ভর করছে। ভেবেচিন্তে ডিসিশন নিস। ভেবেচিন্তে ডিসিশন নিস। কথাটা বলে সাগরও চলে যায়। তুহিন তপ্ত শ্বাস ফেলে। কেউ কারো পরিস্থিতি বুঝতে পারে না যতক্ষণ না সেই ব্যক্তি অপর ব্যক্তির মতো সেম পরিস্থিতিতে পড়ে। বিকেলের দিকে আকাশটা কালো মেঘে ঢেকে আছে। চারিদিক দিয়ে বইছে বাতাস। বাতাসের সাথে যুক্ত হয়েছে রাস্তার ধুলোবালি।
এই বাতাসগুলো সংকেত দিচ্ছে গর্জে বৃষ্টি বা ঝড় আসবে। ইন্দু স্কুল থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে হাঁটা ধরে। বৃষ্টি নামার আগেই বাসায় যেতে হবে। আজ আর নিমিকে পড়াতে যাবে না। বাসার কাছে আস্তে আস্তে গর্জে বৃষ্টি নামা ধরল। ইন্দু আর না হেঁটে রাস্তার পাশে দোকানের সামনে গিয়ে আশ্রয় নিল। বেশ খানিকটা সময় দাঁড়িয়ে থাকার পরও বৃষ্টি থামার নাম গন্ধ নেই। বৃষ্টির ফোঁটাগুলো বাতাসের কারণে ইন্দুর শরীরকে ভিজিয়ে দিচ্ছে। এভাবে দাঁড়িয়ে থাকলে বাসায় আর সন্ধ্যার আগে ফিরতে পারবে না। ইন্দু বৃষ্টি মাথায় নিয়েই হাঁটা ধরল। কয়েক কদম যেতেই হঠাৎ নিজের উপর বৃষ্টির ফোঁটা পড়তে না দেখে উপরে তাকিয়ে দেখে তার মাথার উপর ছাতা। পাশে ঘুরতেই দেখে তুহিন ইন্দুর মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর সে বৃষ্টিতে ভিজছে। ইন্দু ছাতার নিচ থেকে সরে যেতে চাইলে তুহিন বলে, সরে যেও না, বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। ইন্দু বিরক্তি নিয়ে বলে, আপনি আবার আসছেন কেন? আপনি যে ভিজছেন, আপনার জ্বর আসবে না? ছাতাটা আপনার, আপনি কেন ভিজছেন? আমার বাসা কাছেই, চলে যেতে পারবো আমি। তুহিন কথা না বাড়িয়ে ছাতাটা ইন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলে, চুপচাপ বাসায় যাও। আন্টি হয়তো চিন্তা করছে আর আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, কিন্তু তোমাকে নিয়ে আমার টেনশন করতে হবে। কথাটা বলে তুহিন পেছন ঘুরে বাসার দিকে চলে যায়। ইন্দু তুহিনের যাওয়ার পানে তাকিয়ে বলে, আমায় কেন ভালোবাসতে গেলেন তুহিন? আমার সত্যিটা জানলে মানতে পারবেন তো? তখন কষ্ট ঘৃণা লাগবে না? আকাশটা আজ মেঘলা। কালো মেঘগুলো উড়ে চলেছে আকাশ জুড়ে। দুদিন আগেও তো আকাশ ঠিক ছিল, সব স্বাভাবিক ছিল। আজ হঠাৎ কেন যে সকালটা এভাবে শুরু হলো কে জানে। ইন্দু রেডি হয়ে নিল। ডাইনিং টেবিলে গিয়ে খাবারটা চটপট খেয়ে কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো। হেঁটে যেতে বেশি সময় লাগে না স্কুলে, তাই ইন্দু হেঁটে যাচ্ছে। হাঁটার মাঝে বারবার মনে হচ্ছে এই বুঝি কোথাও থেকে হুট করে তুহিন এসে ইন্দুর পাশে পায়ে পা মিলিয়ে হাঁটবে। বারংবার আশেপাশে তাকালো, ফলাফল শূন্য। তুহিনের ছিটে ফোটাও নেই। নিজের কার্যকর্ম দেখে নিজেই বিরক্ত ইন্দু প্রভা। লোকটাকে মিস করতে শুরু করলো নাকি ইন্দু? হাতে থাকা ফোনটাই একবার সময় দেখে তাড়াতাড়ি হাঁটা ধরলো। স্কুলে এসে নিজের ক্লাসে চলে গেল ক্লাস নিতে। ক্লাসে মন বসছে না ইন্দুর, কিছু একটা শূন্যতা অনুভব করছে। কালো আকাশটার মতো তার মনটাও কেমন যেন হয়ে যাচ্ছে। ক্লাস থেকে বেরিয়ে করিডোরে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। 3 তলার উপর থেকে নিচের দিকে তাকিয়ে কিছু দেখতে লাগলো। এর মধ্যে কখন যে পাশে তার কলিগ সিয়াম এসে দাঁড়িয়েছে ইন্দু বুঝতে পারেনি। হঠাৎ কাশির আওয়াজ ইন্দুর ধ্যান ভাগে। পাশে তাকিয়ে সিয়ামকে দেখে ভরকে যায়। ইন্দুকে ভরকে যেতে দেখে সিয়াম বলে, রিল্যাক্স ইন্দু, তুমি এখানে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিলে, তাই আসলাম। অন্য কিছু নিয়ে কি চিন্তিত তুমি? ইন্দু মুচকি এসে বলল, না না, তেমন কিছু না, আসলে মাথাটা ধরেছে অনেক, তাই আর কি। সিয়াম কিছুক্ষণ চুপ রইল, কিছু একটা ভেবে বলল, একটা কাজ করা যায় ইন্দু, পাশেই একটা ক্যাফে আছে, ওখানে দারুণ কফি পাওয়া যায়, তোমার মাথা ব্যথা গায়েব হয়ে যাবে। সিয়ামের কথাটা মন্দ লাগলো না ইন্দুর কাছে। এখন একটা কফিরই ভীষণ দরকার। ইন্দু ক্লাস থেকে নিজের ব্যাগটা নিয়ে ক্যাফের উদ্দেশ্যে হাঁটা ধরলে পেছন থেকে সিয়াম ডেকে ওঠে। ইন্দু পেছন ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সিয়াম গালভরা হাসি উপহার দিয়ে বলে, তোমাকে এটার সন্ধান দিলাম আমি, আর আমাকে না নিয়েই চলে যাচ্ছ? ইন্দু স্মিত এসে বলে, সরি, আসলে ভুলে গেছি আপনাকে ডাকতে। সেটাই দেখলাম, তাই নিজেই পিছু ডেকে চলে আসলাম। তাহলে যাওয়া যাক ক্যাফেতে। ইন্দু মাথা নাড়িয়ে হাঁটা ধরল। বুকের মাঝে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। কাজে মন বসলো না। এখন অর্ধেক রাস্তায় এসে আর ক্যাফেতে যেতে ইচ্ছে করছে না। কাউকে ভীষণ মিস করছে, কিন্তু কাকে? আনমনে হাঁটতে হাঁটতে ক্যাফে অবধি চলে আসলো। ক্যাফের সবার লাস্টে থাকা একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসে পড়লো সিয়াম আর ইন্দু। সিয়াম ওয়েটারকে ডেকে 2টো কফি অর্ডার দিয়ে বকবক করতে লাগলো। ইন্দুর বিরক্ত লাগছে, তবুও ভদ্রতার খাতিরে চুপ রইল। ওয়েটার কফি দিয়ে গেলে ইন্দু সেটা মুখে নিয়ে সামনে তাকাতেই তুহিনকে দেখতে পেয়ে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই হাসিটা মিলে যায়। ঘন অন্ধকার হয়ে যায় মুখখানা। তুহিনের পাশে অতি সুন্দরী একটা রমণী বসে আছে। তুহিন মুখ নাড়িয়ে কিছু বলছে আর মেয়েটা এক ধ্যানে তাকিয়ে আছে তুহিনের দিকে। ইন্দুর এটা সহ্য হলো না। মেয়েটার উপর না চাইতেও রাগ হলো। কফি আর খাওয়া হলো না ইন্দুর। সিয়ামকে রেখেই হনহন করে বেরিয়ে গেল ক্যাফে থেকে। তুহিন এতটাই মগ্ন ছিল রিপোর্টটার দিকে যে এখানে যে কেউ একজন তাকে জেলাস হয়ে রেগে তারই পাশ কাটিয়ে চলে গেছে সে বুঝতেও পারল না। রিপোর্ট থেকে মুখ সরিয়ে সামনে থাকা লামিয়া নামের মেয়েটার দিকে তাকিয়ে বলে, চিন্তা করবেন না, রিপোর্টটা আমি ভালো মতোই দেখেছি। আপনার বাবার তেমন সমস্যা নেই, আপনি অযথা টেনশন করছেন।
লামিয়া নামের মেয়েটা তুহিনের থেকে রিপোর্টটা নিয়ে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে টুকটাক কথা বলে চলে যায়। তুহিন তপ্ত শ্বাস ফেলে। একটা সপ্তাহ ধরে তার উপর দিয়ে কাজের প্রেশার যাচ্ছে অনেক। তার উপর এই মেয়ে বারবার ফোন দিয়ে বাবাকে অযৌক্তিক টেনশন সময় বের করে এসে বুঝিয়ে বলতে হলো শুধু শুধু টেনশন করছো। ইন্দুকে দেখা হয় না 7টা দিন ধরে। মেয়েটা নিশ্চয়ই খুশি হচ্ছে। এদিকে তুহিন যে ইন্দুকে দেখতে না পেয়ে দহনে পড়ছে সেটা যদি মেয়েটা একটু জানতো। ইন্দু আর স্কুলে গেল না। বাসা যাবার পথে একটা খোলা প্রান্ত মাঠ পড়ে। সে উদ্যান মাঠে গিয়ে একটা গাছের তলায় বসলো। ফোন বের করে সময় দেখে নিল। স্মৃতিকে বলেছিল এখানটায় আসতে, মেয়েটা আসছে না দেখে বিরক্ত লাগছে। মিনিট 10 বসে অপেক্ষা করলো। এর মধ্যে স্মৃতিও চলে আসলো। স্মৃতি ইন্দুর পাশে বসে বলে, কি ব্যাপার ম্যাডামের আজ আমার কথা মনে পড়লো যে? ইন্দু দৃষ্টি সামনে রেখেই জবাব দেয়, আচ্ছা স্মৃতি, আমরা মানুষগুলো এমন কেন? স্মৃতি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে, কেমন? ইন্দু এবার নড়ে চড়ে বসলো। শুকনো ঠোঁটটা জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। পরপর লম্বা শ্বাস নিয়ে বলল, প্লিজ খ্যাপাস না আমায়। আচ্ছা বল। আজ তুহিন নামের ছেলেটার সাথে একটা মেয়েকে দেখে বুকের ভেতরটায় কেমন যেন ব্যথা করলো। স্মৃতি স্মিত হাসলো ইন্দুর কথা শুনে। ইন্দুর পিঠে হাত দেয়। স্মৃতি ইন্দুর ভাবসাব দেখে কিছুটা আন্দাজ করতে পেরে বলে, মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এদের মনে কি থাকে এরা নিজেরাই বুঝতে পারে না। তবে যাই বলিস, তুহিন ছেলেটা কিন্তু দারুণ, অন্যান্য ছেলের থেকে ব্যতিক্রম কিছুটা। মুহূর্তেই ইন্দুর মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায়। মনে পড়ে ক্যাফের ঘটনা। বসা থেকে উঠে দাঁড়ায়। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে বলে, সব ছেলে এক, পাত্তা না পেলেই নতুন মেয়ের পেছন ঘোরা শুরু করে। তুই বাসায় চলে যা। কথাটা বলে ইন্দু হাঁটা ধরে। হঠাৎ রেগে যাওয়ার বিষয়টা বুঝলো না স্মৃতি। এই যে আমরা মানুষকে ভালোবেসে গ্রহণ করতে পারি না, আবার তাদেরকে অন্য কারোর সাথে দেখলে রাগ করে বসি। এই মেয়ে কবে যে নিজের ভালো বুঝবে কে জানে। তুহিন আজ তাড়াতাড়ি কাজ সেরে বিকেলেই হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। ফোনের লক খুলে সোজা ইন্দুর নাম্বারে কল লাগায়। মেয়েটাকে দেখে না 2 দিন ধরে। ইন্দু বিছানায় অন্যমনস্ক হয়ে বসেছিল। ফোনে রিংটোন বেজে ওঠায় ফোনের স্ক্রিনে নাম্বারটা ভালো মতো না দেখেই ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে তুহিন বলে ওঠে, ইন্দু তুমি কি একটু নিচে আসতে পারবা? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে। ইন্দু বিছানা থেকে উঠে হন্তদন্ত হয়ে ব্যালকনিতে আসে। নিচের দিকে তাকিয়ে দেখে তুহিন ফোন কানে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আপনি আসছেন কেন আমার বাসার সামনে? বলেছিলাম না না আসতে। তর্ক করার মুড নেই, নিচে আসো, খুব দরকার। আসতে পারবো না। তেরামি করতেছো কেন? নিচে আসো, 2 দিন দেখিনি, পাগল পাগল লাগছে। ইন্দু ভেঙচি কাটলো। পাগল পাগল লাগবে কেন? ক্যাফেতে কি ভালো লাগেনি? সুন্দরী রমণীর সামনে বসে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, ভালো লাগেনি? তুহিন ইন্দুর কথার মানে বুঝলো না। ক্যাফের কথা মনে হতেই কালকের কথা মনে পড়লে কাল লামিয়া নামের মেয়েটার সাথে ক্যাফেতে ছিল। তার মানে ইন্দু সেখানে ছিল। আচ্ছা মেয়েটা কি কোনোভাবে জেলাস? কথাটা মনে আসতেই মুখে হাসি ফুটে উঠল। যাক, এবার তাহলে একটা পথ পেয়েছে। হ্যাঁ, মেয়েটা বেশ সুন্দরী ছিল। আচ্ছা, তোমার যেহেতু আসতে সমস্যা, তাহলে লামিয়াকে ডেকে নিয়ে যাচ্ছি। মেয়েটা হেল্প করতে পারবে আমার। তোমার তাহলে আসতে হবে না। কি হেল্প বলেন, করে দিচ্ছি। নিচে না আসলে বলবো কিভাবে? রেডি হয়ে আসবে। আমি রেডি। আচ্ছা নিচে আসো। ইন্দু আচ্ছা বলে ফোন কেটে দেয়। তুহিন হাসে। মেয়েটা আপন করে নেয় না, আবার কারোর সাথে দেখলে মেনেও নিতে পারে না। মেয়েদের জাতীয় স্বভাব বুঝি এটাই। কি হেল্প করা লাগবে বলেন। তুহিন উপর থেকে নিচে অবধি ইন্দুপ্রভাকে পরখ করে নিল। বুকে হাত গুজে বলে, তোমার সাথে সাথে চলে আসলে নট ব্যাড, একটু হলেও মনে জায়গা করে নিতে পেরেছি, তাই তো? ইন্দু বিরক্ত হলো নিজের করা কাণ্ড কারখানা দেখে। লোকটার কথাই এসেও বিপাকে পড়েছে। আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি। কথাটা বলে ইন্দু চলে যেতে নিলে তুহিন বলে ওঠে, যেও না ইন্দু, 7টা দিন দেখিনি, একটু দাঁড়াও, তোমায় দেখে চোখের তৃষ্ণা মিটাই। ইন্দু দাঁড়িয়ে গেল। পেছনে ফেরার সাহস হয় না। লোকটাকে সেদিন কত কিছু বলল, তবুও লোকটা আবার এসেছে। নিজেকে শক্ত করলো ইন্দু। পেছন ঘুরে তুহিনের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আপনি কতটুকু ভালোবাসেন আমায়? তুহিন হাসলো, নির্বিকারে জবাব দিল, ভালোবাসা কি পরিমাপ করা যায় আদৌ? এই যে তুমি কি কখনো মাটি থেকে আকাশের মাঝে যে ব্যবধান, সেটা পরিমাপ করতে পারবে? এটার সাথে ওটার তুলনা কিভাবে হয়? এই যে তুমি প্রশ্ন করছো তোমায় আমি কতটা ভালোবাসি, মাটি থেকে আকাশের মাঝে যেটুকু ব্যবধান, আমি সেইটুকুই ভালোবাসি তোমায়। শোনেন, আমি আপনাকে একটা কথা বলবো। আমার মনে হয় কথাটা শুনলে আপনি আর আমার পেছন ঘুরে সময় নষ্ট করবেন না। তুহিন ভ্রুকুটি করে। কি কথা? কাল ফ্রি আছেন? হ্যাঁ। তাহলে বিকেল 3টায় আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবেন।
আমার ব্যাপারে আপনাকে আমি সব বলবো। এরপর আর জীবনেও আপনি আমার সামনে আসবেন না। তুহিন মুখটা থমথমে করে বলে, তাহলে আর বলার দরকার নেই। দরকার আছে তাই চাইছি। আপনি চলে আসবেন ঠিক সময়। এখন আসি। কথাটা বলে ইন্দু চলে যায়। শুধু শুধু ছেলেটাকে এভাবে কষ্ট দেওয়ার মানে হয় না। ছেলেটা সাময়িক কষ্ট পেলেও কিছু করার নেই। তুহিন ঠাই দাঁড়িয়ে ইন্দুর যাওয়া দেখলো। ইন্দু চোখের আড়াল হতেই এলোমেলো পায়ে হেঁটে বাসায় আসলো। কাল কি এমন ইন্দুর ব্যাপারে সত্যি বলবে ইন্দু? এমন কোনো সত্যি শুনতে চায় না তুহিন, যেটাই তাদের মাঝে দূরত্ব বাড়বে। ইন্দু বাসায় আসতেই ইন্দুর মা মনোয়ারা বেগম বলে ওঠে, বলে দিয়েছো সব? ইন্দু সোফায় বসে পড়ল। সোফায় গায়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, সাহস পাইনি মা বলার। কাল আসতে বলেছি। কাল যে করেই হোক বলতে হবে। ওনার এমন পাগলামি ভালো লাগছে না। সামনে থাকলে দূরে সরিয়ে দিতে ইচ্ছে করে, আবার চোখের আড়াল হলে পাগল পাগল লাগে। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি মা। মনোয়ারা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। মেয়ে যে তুহিনকে ভালোবেসে ফেলছে এটা বুঝতে অসুবিধা হলো না। সামনে কি অপেক্ষা করছে কেউ জানে না। ভেঙে পড়ো না মা, সব ঠিক হবে। তুহিন বুঝবে তোমাকে। আমি দেখেছি ছেলেটা তোমায় কতটা ভালোবাসে। ওই তো সেদিন তার নম্বর ব্লক করেছিলে দেখে ভোরবেলা থেকে তুহিনকে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অনেকক্ষণ দেখার পরই আর না পেরে আমি নিজেই চলে যাই নিচে। তুহিনের সামনে দাঁড়িয়ে বলি, তুমিই তুহিন? ইন্দুর মাকে আকস্মিক সামনে দেখে কিছুটা ভরকে যায় তুহিন। নিজেকে সামলিয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আপনি ঠিক ধরেছেন, আমি তুহিন। তুমি সেই ভোরবেলা থেকে এখানে দাঁড়িয়ে আছো কেন? সমস্যা কি তোমার? আসলে আন্টি আপনার মেয়েটা না আমায় বুঝতেই চায় না। কাল পই পই করে বলে দিয়েছি নাম্বার ব্লক করতে না, তবু ব্লক করে রেখে দিছে। সেজন্য দাঁড়িয়ে আছি। ইন্দুকে ভালোবাসো? ভীষণ ভালোবাসি আন্টি। এখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলো। আপনাদের বাসায় আন্টি? হুম। আন্টি কিন্তু রাগ করবে। করলে আমি আছি তো, সামলে নিব। শিওর? হুম। ইন্দু মাথা তুলে তাকাই। মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুহিন যদি আমায় ঘৃণা করে তখন কি করব আমি? ঘৃণা কেন করবে? আর ঘৃণা করলে বুঝবি তোর মা মিথ্যা ছিল। কেউ কি চাইবে মা সে বাবা মা না হয়ে সারা জীবন পড়ে থাকতে? সবার ভেতরেই বাবা মা হবার ইচ্ছে থাকে, তুহিনেরও আছে। কাল বলে দেখ সত্যিটা। আর এসব নিয়ে টেনশন করিস না। একদম যা হবে ভালোর জন্যই হবে। যা রুমে গিয়ে রেস্ট নে। ইন্দু তপ্ত শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। এদিকে তুহিন এক দণ্ড স্থির হয়ে বসে থাকতে পারছে না। ইন্দু কি এমন বলতে পারে, কথাটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। সময়টা মনে হচ্ছে যেতেই চাচ্ছে না। কোনো রকমে রাত পার করলো তুহিন। সকালে তড়িঘড়ি করে কিছুটা মুখে নিয়ে হসপিটালে গেল। সেখানে হাতের কাজ সেরে দুপুরেই বেরিয়ে পড়ে। ইন্দুর স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। প্রায় ঘন্টা দুয়েক পর স্কুলের ছুটির ঘন্টা বাজতেই যেন তুহিনের হৃৎপিণ্ডটা কেঁপে উঠল আচমকা। সামনে তাকাতেই দেখে ইন্দু আসতেছে। তুহিন এক ঢোক গিলে। ইন্দু তুহিনের সামনে এসে দাঁড়ায়। এক পলক তুহিনের দিকে তাকিয়ে চোখ নিচে নামায়। চলুন, স্কুলের পাশে যে খোলা উদ্যান আছে ওখানে। ইন্দু সামনে হাঁটে আর তুহিন ইন্দুর পেছনে। খোলা উদ্যানের সামনে এসে একটা বেঞ্চে বসে পড়ে ইন্দু। তুহিন দাঁড়িয়ে ইন্দুকে দেখে। ইন্দু কাঁধে থাকা ব্যাগটা থেকে পানির বোতল বের করে পানি খেয়ে নেয়। ইশারায় তুহিনকে পাশে বসতে বলে। তুহিন চুপচাপ ইন্দুর পাশে বসে। ইন্দু জিহ্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, তুহিন, আমি আপনাকে আমার ব্যাপারে কিছু বলতে চাই। আপনি তো জানেন মেয়েদের বিষয় সব। পিরিয়ড নামক শব্দটার সাথে তো আপনি পরিচিত। তুহিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ইন্দু তপ্ত শ্বাস ফেলে আবার বলতে লাগে, আমার বয়স 24 হতে চললো। আমার এখনো পিরিয়ড হয়নি। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। আর 4-5টা সাধারণ মেয়ের মতো না। আমাদের সমাজে যাদের পিরিয়ড হয় না তাদের কিসের সাথে তুলনা করে আপনি তো জানেন। বাংলা ভাষায় বলতে গেলে হিজড়া। আমি আপনাকে শুরু থেকেই বুঝিয়ে এসেছি, আপনি বুঝলেন না, তাই আমাকেই বলতে হলো। আমাকে বিয়ে করলে কখনো বাবা হবার স্বাদ গ্রহণ করতে পারবেন না। আর আমি চাইবো না আমার জন্য আপনার ক্ষতি হোক। এই পিরিয়ডই একটা মেয়ের বাচ্চা হওয়ার সক্ষমতা প্রুফ করে। আমার পিরিয়ড হয়নি, আমি মা হতে অক্ষম। আপনি চাইবেন না এমন একটা মেয়েকে ভালোবাসতে বা জীবনসঙ্গী হিসেবে পেতে। তার থেকে পালাতে মিথ্যা বলছে ইন্দু। স্মিত হেসে বলল, মিথ্যা কেন বলছো ইন্দু? আমার থেকে পালাতে? দেখো আমি তোমাকে ভালোবাসি, মিথ্যা বলো না প্লিজ। ইন্দু বসা থেকে উঠে দাঁড়ালো। আমি মিথ্যে বলছি না তুহিন, আমি সত্যি বলেছি। আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আমি সত্যি মা হতে অক্ষম। মা হবার মতো অ্যাবিলিটি আমার নেই। সৃষ্টিকর্তা সেই সুযোগ আমায় দেয়নি। তুহিন নির্বাক, কি বলা উচিত মাথায় আসছে না। মেয়েটা মা হতে অক্ষম?
পিরিয়ড না হলে তো মা হওয়া ইম্পসিবল। এমনি অন্য সমস্যা থাকলে চিকিৎসা করে না হয় সারানো যেত, কিন্তু পিরিয়ড এটা কি করে ঠিক করা যায়? আমার না হয় বাচ্চা অ্যাডপ্ট করবো ইন্দু। তুহিনের চোখে মুখে অসহায়ত্ব। ইন্দু তাচ্ছিলের হাসি মুখে এনে বলে, জীবনটা কোনো সিনেমা না বা গল্প না তুহিন, আবেগ দিয়ে জীবন চলে না। বাচ্চা অ্যাডপ্ট আর নিজের বাচ্চা এক হয় কখনো? আমার সমস্যা আপনার তো না। আপনি অন্য কাউকে বিয়ে করলে বাবা হতে পারবেন, আর আমাকে করতে চাইলে সারা জীবন আফসোস করতে করতে পার করতে হবে। লাস্টবারের মতো কিছু চাইবো, দিবে ইন্দু? ইন্দু ভ্রুকুটি করে বলল, কি? একটুখানি জড়িয়ে ধরতে চাই, প্লিজ না করো না। কথাটা বলে তুহিন ইন্দুর উত্তরের অপেক্ষা করলো না, ইন্দুকে জড়িয়ে ধরল। ইন্দু চোখ বন্ধ করে ফেলল। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কার্নিশ পেয়ে। মিনিট 5 পর তুহিন ইন্দুকে ছেড়ে দিল। ইন্দুর চোখে মুখে আশ্রে পড়া চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুজে দিয়ে কপালে উষ্ঠ ছুঁয়ে দিয়ে বলে, সাবধানে বাসায় যাবে, ভালো থেকো। কথাটা বলে তুহিন চলে যায়। তুহিনের যাওয়ার পানে ইন্দু তাকিয়ে থাকে। নিজের ভাগ্য নিয়ে আজ নিজেরই উপহাস করতে ইচ্ছে করছে। খুব কান্না করতে ইচ্ছে করছে ইন্দুর। চিৎকার করে কান্না করলে হয়তো মনের ভেতরে থাকা কষ্টগুলো একটু বেরিয়ে আসতো, আর 5টা মেয়ের মতো স্বাভাবিক হলেও তো পারত। তুহিনও বুঝলো না, মা তার মানে ভুল ছিল। তুহিনের ভালোবাসা কর্পূরের মতো উবে গেছে সত্যিটা শোনার পর। কোনো ছেলের পক্ষে তো সম্ভব না এমন মেয়ে বিয়ে করা। তুহিনের দোষ নেই এখানে। কথাগুলো আনমনে ভেবে এলোমেলো পায়ে বাসার পথে হাঁটা ধরল ইন্দু। কয়েকদিন কষ্ট হবে, তারপর সব ভুলে আবার নতুনভাবে বাঁচবে সবাই। চারদিকে আধার নেমে এসেছে। শীতকাল 5টা বাজতে না বাজতেই চারদিকে আধার ঘনিয়ে আসে। মসজিদের মাইক থেকে আজান ভেসে আসছে। খোলা উদ্যান মাঠটায় বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে বুঝতে পারিনি ইন্দু। কাঁধের ব্যাগটা ভালো করে কাঁধে নিয়ে বাড়ির মুখে হাঁটা ধরলো। হাঁটতে গিয়ে বুঝলো তার পা আর চলছে না, ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, হাঁটার শক্তি পাচ্ছে না। কোনো রকম থেমে থেমে বাসা অবধি চলে হেঁটে আসলো। সদর দরজায় আসতেই দেখে মনোয়ারা বেগম ইন্দুকে দেখা মাত্রই ছুটে চলে আসে। মেয়ের বিধ্বস্ত চেহারা দেখে বুকটা মুচড়ে উঠল। তাহলে কি সে ভুল ছিল? চোখ ফুলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কেঁদেছে মেয়েটা। মনোয়ারা বেগম জড়িয়ে ধরল মেয়েকে। বেশ কিছুক্ষণ জড়িয়ে ছেড়ে দিয়ে মেয়ের মুখ 2 হাতের মধ্যে নিয়ে বলে, এমন বিধ্বস্ত লাগছে কেন? তুহিন ফিরিয়ে দিয়েছে? ইন্দু মুখ থেকে তার মায়ের হাত সরিয়ে বলে, কোন ছেলে এমন মেয়েকে অ্যাকসেপ্ট করে? কথাটা বলে মনোয়ারা বেগমকে কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে যায় ইন্দু। মেয়েকে একা থাকতে দেওয়া শ্রেয় বলে আর আটকায়নি মনোয়ারা বেগম। ইন্দু রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকে ক্ষণে ক্ষণে কান্নাগুলো উপচে বেরিয়ে আসতে চাইছে। না, এবার আর কাঁদল না ইন্দু, যত সম্ভব নিজেকে আটকালো। ঘণ্টাখানেক পর ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মাথা ধরছে খুব, না ঘুমালে যন্ত্রণাগুলো তাড়া করে বেড়াবে। মনোয়ারা বেগম রাতের দিকে মেয়ের রুমে আসেন খেতে ডাকার জন্য, কিন্তু ইন্দু না করে দেয়, তার খেতে ইচ্ছে করছে না। মনোয়ারা বেগম তপ্ত শ্বাস ফেলে। মেয়েটার জীবনে সুখেরা ধরা দিবে কবে জানা নেই। তুহিনের চোখে অসীম ভালোবাসা দেখেছিল ইন্দুর জন্য, সেগুলো মিথ্যা হয়ে গেল সব তাহলে। মে আই কাম ইন স্যার? ডক্টর সুমন নিজের কেবিনে বসেছিল, হঠাৎ তুহিনকে দেখে বলে, হ্যাঁ আসো ভেতর। তুহিন ভেতরে আসলো। সুমন চোখের ইশারায় বসতে বলল, স্যার একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো তুহিন। আচ্ছা স্যার, যাদের শারীরিক গঠন মেয়েদের মতো সব কিছু সেম, মেয়ে কিন্তু তার পিরিয়ড নামক জিনিসটা হয় না, এক্ষেত্রে কি কোনো সলিউশন আছে? সুমন ভ্রুকুটি করলো, হাতে থাকা কলমটা ঘোরাতে ঘোরাতে বলল, ব্যাপারটা কি বলো তো? আসলে স্যার ব্যাপারটা হলো একটা মেয়ের বয়স, যার বয়স 24 কিন্তু এখনও পিরিয়ড হয়নি। কাট। সে কি ডক্টর দেখানো উচিত ছিল তো? আমার মাথা কাজ করছিল না তখন, তাই ভুলক্রমে জিজ্ঞেস করতে পারিনি। আমার মনে হয় না মেয়েটার কোনো চেষ্টায় বাকি রেখেছে। কাট। এই পিরিয়ডটা মূলত 12-13 বছর থেকে শুরু হয়। তখন যদি না হয় তখন ডক্টর দেখাতে হয়। সেখানে মেয়েটার বয়স 24 হয়ে গেছে। নিশ্চয়ই কোনো পথ নেই এখন আর। এটার কোনো চিকিৎসা নেই? আগে মেয়েটার থেকে সব বিস্তারিত জেনে আমাকে জানাও। সলিউশন থাকলে আমি অবশ্যই বলবো। এই পিরিয়ড প্রসেসটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান। এমন যদি হতো যে 2-1 বার হয়েছে দেন আর হয়নি, তাহলে না হয় সলিউশন বের করা যেত।
কিন্তু তার তো একবারের জন্য হয়নি। ঠিক আছে স্যার, আমি আসি তাহলে। তুহিন কেবিন থেকে বের হয়ে যেটুকু আসার আলো ছিল এখন সেটাও নিভু নিভু। মেয়েটা এতদিন নিজেকে কিভাবে সামলিয়ে এসেছে ভাবতেই তুহিনের বুকটা দুমড়ে মুচড়ে উঠল। এই একটা কারণে মেয়েটা তাকে অ্যাভয়েড করলো। হসপিটাল থেকে বেরিয়ে এক নির্জন রাস্তায় গিয়ে ধপ করে বসে পড়ল তুহিন। সে কোনো মতেই ইন্দুকে ছাড়তে পারবে না। সে তো ইন্দুকে ভালোবেসেছে, মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য না। কোনো একটা রাস্তা তার নিজেরই বের করতে হবে। কথাগুলো ভেবে বসা থেকে উঠে বাসার দিকে হাঁটা ধরল। বাসায় এসে ফ্রেশ হয়ে মায়ের রুমে গেল। তুহিনের মা বালিশে কাবার লাগাচ্ছিল। তুহিন পেছন থেকে মাকে জড়িয়ে ধরল। হঠাৎ ছেলেকে জড়িয়ে ধরতে দেখে কিছুটা অবাক হয় তনয়া বেগম। ছেলের মাথায় হাত রেখে বলে, হঠাৎ আজ মাকে জড়িয়ে ধরলি? তুহিন মাথা উঁচু না করেই বলে, কেন, আমি কি জড়িয়ে ধরতে পারি না? অবশ্যই পারিস। মন খারাপ? না, একটা সলিউশন খুঁজছি। কিসের সলিউশন? তুহিন তার মাকে ছেড়ে দিয়ে বিছানায় বসলো। চোখের ইশারায় তার মাকেও বসতে বলল। তনয়া বেগম বসে চোখের ইশারায় জিজ্ঞেস করলো। তুহিন তার মায়ের হাতটা ধরে বলে, আচ্ছা মা, একটা মেয়ের যদি পিরিয়ড না হয় তার কি সংসার করা বারণ? তনয়া বেগম অনেকটা অবাক হন ছেলের কথা শুনে। তার ছেলে কখনো এসব কথা বলে না। ছেলের দিকে পলক্ষীনভাবে চেয়ে বলে, হঠাৎ এই কথা কেন বলছিস? আচ্ছা তুমি তো মা, তাই না? তোমার কি মনে হয় পিরিয়ড না হওয়ার পেছনে কি একটা মেয়ের হাত থাকে? অবশ্যই না, এটা সম্পূর্ণ আল্লাহর দান। তাহলে কি একটা মেয়ের বয়স 24 হওয়ার পরও যদি এটা না হয় তাহলে কি তাকে বিয়ে করা বারণ? তনয়া বেগম সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে, তুই কার কথা বলতে চাইছিস তুহিন? আমার এক পেশেন্টের মা, তার হয়নি পিরিয়ড, কিন্তু তাকে একটা ছেলে পাগলের মতো ভালোবাসে। তার কাছে এটা কোনো বড় সমস্যা মনে হচ্ছে না। তাকে যদি ছেলেটা বিয়ে করে ঘরে নেয় তাহলে কি খুব অন্যায় হবে? ছেলেটা মনে হয় অনেক আবেগপ্রবণ, বাস্তবতা খুব কম জানে। কোনো মা বাবা চাইবে না অমন মেয়ে ঘরের বউ করে নিয়ে, যেখানে সেই মেয়েকে বিয়ে করলে তাদের বংশবৃদ্ধি হবে না, তাদের অস্তিত্ব ওখানে শেষ। কিন্তু ছেলেটা তো অনেক ভালোবাসে মা মেয়েটাকে। সে তো তার ত্রুটিগুলো না জেনেই তাকে ভালোবেসেছে। মেয়েটাকে ছাড়া অন্য কাউকেই সে কল্পনাই করতে পারে না। বাবা মায়ের কি উচিত না ছেলেটার ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া? ছেলে যদি জেনে শুনে বা না জেনে শুনে আগুনে হাত দিতে চায় তাহলে বাবা মা অবশ্যই আটকাবে। ছেলেটার উচিত মেয়েটাকে ভুলে যাওয়া। তুহিন অবাক হয় মায়ের কথা শুনে। তুমি এই কথা বলছো মা? বাই এনি চান্স যদি আমার ছোট বোন থাকতো আর তার যদি এমন সমস্যা হতো, তুমি কি করতা? তার দোষ দিতা? অবশ্যই না। তুই এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? এমনি মা, একটা কথা বলবো? বল। আজ তোমাকে অন্যরকম লাগলো মা। হঠাৎ এই কথা কেন? এই যে কি নির্দ্বিধায় বলে দিলে ভুলে যেতে। একটু মেয়েটার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে হয়তো এটা বলতে পারতে না। কথাটা বলেই তুহিন চলে গেল। তনয়া বেগম থম মেরে বসে রইল। সত্যিই কি সে বাস্তবতা বোঝাতে গিয়ে নিজের মেন্টালিটিকে ছোট করে ফেললো? নতুন একটা সকাল। সবার জীবনে নতুন নতুন কিছু মন নিয়ে আসে রাত পোহানোর পর এই সকাল। কিন্তু সেই সন্ধ্যায় ঘুমিয়েছে কাল। এখন ভোর 5টা বাজে। আজানের শব্দে ঘুম ভেঙে যায় তার। বিছানা থেকে উঠে উজু করে নামাজে দাঁড়ায়। মন ভালো করার এই তো একটা মেডিসিন। তার মনের সব কথা নির্দ্বিধায় যাকে বলতে পারে। মোনাজাতে রবের নিকট বুকের মধ্যে রাখা চাপা কথাগুলো বলে মনটাকে হালকা করলো। মোনাজাত শেষ করে রুম থেকে বের হতেই দেখে রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ ভেসে আসছে। মনোয়ারা বেগম রান্না করছেন। ইন্দু সেদিকে একবার চেয়ে গায়ে চাদরটা জড়িয়ে বাহিরে বেরিয়ে যায়। প্রায় মিনিট 20 মতো হাঁটাহাঁটি করে বাসায় ফিরে রেডি হয়ে খেয়ে দিয়ে স্বাভাবিকভাবে স্কুলে চলে যায়। মনোয়ারা বেগম অবাক হয় মেয়ের এমন স্বাভাবিক আচরণ দেখে। মেয়ে বের হলে ঘরের দরজা আটকে ইলিয়াসকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসসালামু আলাইকুম আন্টি। মনোয়ারা বেগম ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাজারের দিকটায় আসে কিছু সবজি কিনতে। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে পেছন ঘুরে দেখে তুহিন। ছেলেটা তার দিকে এগিয়ে আসলো। চোখ মুখের হাল দেখে মনে হচ্ছে রাতে ঘুমায়নি। তুহিনের দিকে পলক্ষীন তাকিয়ে সালামের জবাব দিলেন মনোয়ারা বেগম। তুহিন তার শুষ্ক ওষ্ঠ জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলে, আন্টি, আপনি কি ফ্রি আছেন? আসলে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। মনোয়ারা বেগম সবজির দোকান থেকে সবজি নিয়ে টাকা দিয়ে বলে, কি বলবে তুমি? আসলে আন্টি, আমি ইন্দুর ব্যাপারে সবটা জানতে চাই।
মনোয়ারা বেগম ঠুকুটি করে জিজ্ঞেস করেন। যা বলার তো ইন্দু বলেই দিয়েছে তোমায়, আর কি জানতে চাও? আন্টি, ইন্দুর এত বড় একটা প্রবলেম, আপনারা ওর চিকিৎসা করাননি? তোমার কি মনে হয় আমরা চিকিৎসা করাইনি? ইন্দুর বাবা সব রকমের চিকিৎসাই ইন্দু করিয়েছে। ডক্টর কি বলছে আন্টি? আর ওর রিপোর্ট কি বলে? এটা ঠিক হবে না। ওর সব কিছুই মেয়েদের মতে স্বাভাবিক হলেও ও বাচ্চা নিতে অক্ষম। কিছু তো চিকিৎসা থাকবে আন্টি এটার। না, ইন্দুর ওই সমস্যার চিকিৎসা নেই, এটা পারিবারিকভাবেই হয়েছে। পারিবারিকভাবে এসেছে মানে? ইন্দুর একটা ফুপি ছিল, যা ইন্দুর মতোই সমস্যা ছিল। উনি কি এখন সুস্থ? আই মিন, ওনার এই সমস্যা কি ঠিক হয়েছে? না, উনি 26 বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তারও এই পিরিয়ড হতো না। আন্টি, আপনি কি আমায় ইন্দুর মেডিকেল রিপোর্টগুলো দিতে পারবেন? তুমি রিপোর্ট নিয়ে কি করবে? দেখো তুহিন, এসব নিয়ে আর ঘাটাঘাটি করো না। এমনি আমার মেয়ে এখন নিজেকে ঠিক রেখেছে, বেশি ঘাটাঘাটি করলে ও একদম ভেঙে পড়বে। আন্টি, ইন্দু জানবে না। আমি শেষবারের মতো চেষ্টা করতে চাই। পারবে না তুহিন, শুধু শুধু সময় নষ্ট। বড় বড় ডক্টর ফিরিয়ে দিয়েছে ইন্দুকে, সেখানে এখন আশার আলো দেখার মানে মরিচিকার পেছনে দৌড়ানো। কথাটা বলে মনোয়ারা বেগম চলে যায়। তুহিন তার যাওয়ার পানে তাকিয়ে বলে, এভাবে আশা হারালে চলবে না, ভেঙে পড়লেও চলবে না। কথাটা বলে হসপিটালে চলে যায়। ডক্টর সুমনের কেবিনে এসে দরজা নক করে বলে, স্যার আসবো? ডক্টর সুমন এক পেশেন্টের রিপোর্ট দেখছিল। তুহিনের আওয়াজ শুনে বলে, হ্যাঁ আসো। তুহিন ভেতরে ঢুকে বলে, স্যার, আপনাকে কাল যে বিষয় বললাম সেটা নিয়ে কথা বলতে চাই। সুমন রিপোর্ট থেকে চোখ সরিয়ে বলে, আমিও কিছু বলতে চাই। জি স্যার, বলুন। তুমি বলছিলে মেয়েটার একেবারের জন্য পিরিয়ড হয়নি, তাই তো? হ্যাঁ। তুমি হয়তো জানো যে মহিলাদের পিরিয়ডের বয়স 14 থেকে 16 বছরের মধ্যে। কিন্তু যদি দেরি হয় তাহলে সে অ্যামেনোরিয়া আক্রান্ত। উদাহরণ দিয়ে বলি, এক বা একাধিক মাসিক না হওয়াকে অ্যামেনোরিয়া বলে সংজ্ঞায়িত করা হয়। 15 বছর বয়সের মধ্যে প্রথম পিরিয়ড না পেয়ে থাকলে তবে এটি প্রাথমিক অ্যামেনোরিয়ার হিসাবে পরিচিত। অন্যদিকে আগে পিরিয়ড হয়েছে এমন কারোর দ্বারা পরপর 3 বা তার বেশি পিরিয়ড না হওয়াকে সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলা হয়। এটি মূলত প্রজনন বয়সে মহিলাদের ঋতুস্রাব বাদ দেওয়া। যদিও কারণগুলি ব্যক্তিবিভেদে বিভিন্ন হয়, তবে সবচেয়ে সাধারণ কারণ হলো হরমোনের ভারসাম্যহীনতা। এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা এবং চিকিৎসার কারণের উপর নির্ভর করে। ঋতুস্রাবের জন্য দায়ী বা সম্পর্কিত অঙ্গ, হরমোন এবং গ্রন্থিগুলির পরিবর্তনের কারণে এটি ঘটে। অ্যামেনোরিয়ার চিকিৎসা অ্যামেনোরিয়ার ধরনের উপর নির্ভর করে, বয়সের উপর নির্ভর করে। প্রাথমিক অ্যামেনোরিয়ার চিকিৎসা সতর্কতার সাথে অপেক্ষা করা শুরু হতে পারে, বিশেষ করে যদি দেরিতে ঋতুস্রাবের পারিবারিক ইতিহাস থাকে, প্রজনন অঙ্গ বা যৌনাঙ্গের কোনো গঠনগত সমস্যা থাকলে সার্জারি করা যেতে পারে। তবে এটি স্বাভাবিক মাসিকের নিশ্চয়তা দেয় না। স্যার, পারিবারিক ইতিহাস আছে কিছুটা। যেমন? আমি যার কথা বলেছি তার ফুপুরও এমন প্রবলেম ছিল, তারও পিরিয়ড হতো না। তাহলে এটা ঠিক হওয়ার চান্স 0%। কেন স্যার? বিজ্ঞান তো অনেক দূর এগিয়ে গেছে, তাহলে এটার সলিউশন নেই কেন? বিজ্ঞানেরও কিছু নিয়মাবলী আছে। বিজ্ঞান মানে যে সেসব পারবে এটা কোনো কথা না। উপরেও একজন আছে যিনি সব পরিচালনা করে। মেয়েটা চাইলে বাচ্চা অ্যাডপ্ট করতে পারে। সার্জারি করলেও যে পিরিয়ড হবে তার নিশ্চয়তা নেই। এটার জন্য বেস্ট চিকিৎসা কেন্দ্র কোথায়? তুমি বিড়লা ফার্টিলিটি এবং IVF-এ যাও এবং সেরা অ্যামেনোরিয়ার চিকিৎসার জন্য ডক্টর রচিতা মঞ্জালের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করো। তবে মনে হয় না সলিউশন বের হবে। রঞ্জন এবং ডক্টর গায়াল বলেছেন যে প্রাথমিক অ্যামেনোরিয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে পারিবারিক ইতিহাস, জেনেটিক সমস্যা এবং লাইফস্টাইল। অ্যামেনোরিয়া বা প্রাথমিক মেনোপজের পারিবারিক ইতিহাস, জেনেটিক বা ক্রোমোসোমাল ত্রুটি, এগুলো আপনার ডিম্বাশয়ের কার্যকারিতা এবং মাসিক চক্রকে প্রভাবিত করে। তবে তুমি গিয়ে দেখতে পারো।
ধন্যবাদ স্যার, আসি তাহলে। তুহিন কেবিন থেকে বেরিয়ে সোজা ইন্দুর স্কুলের সামনে যায়। গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। ইন্দুর স্কুল ছুটি হতে এখনো 8 ঘন্টা বাকি। আচ্ছা, এই সমস্যায় যদি কোনো সলিউশন বের না হয় তখন কি হবে? তুহিন তো ইন্দুকে ছেড়ে থাকতে পারবে না। প্রায় 8 ঘন্টা পর ইন্দু স্কুল থেকে বের হয়। কোনো দিকে না তাকিয়ে সোজা বাসার দিকে হাঁটা ধরে। পেছন থেকে তুহিন ডেকে চলল ইন্দুকে, কিন্তু ইন্দু শুনল না। তুহিন দৌড়ে এসে ইন্দুর সামনে দাঁড়িয়ে বলে, সমস্যা কি তোমার? ডাকছি শুনছো না কেন? ইন্দু তুহিনের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তুহিন সহসা ইন্দুর হাত টেনে ধরে। ইন্দু সামনের দিকে তাকিয়ে থেকেই বলে, হাত ছাড়ুন। তুহিন ইন্দুকে টেনে নিজের সামনে এনে দাঁড় করিয়ে বলে, হাত তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, এই যে শক্ত করে ধরে রেখেছি, কখনো ছুটবে না। ইন্দু চেষ্টা করলো তুহিনের থেকে নিজের হাত ছাড়ানোর, কিন্তু পারল না। ইন্দুর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বারংবার। প্লিজ তুহিন, হাত ছাড়ুন আমার, আর দয়া করে আপনি আমার সামনে আসবেন না কখনো। হাতও ছাড়বো না, আর তোমার সামনে না এসেও থাকতে পারবো না, বিকজ আই লাভ ইউ, আই ক্যান লিভ উইদাউট ইউ। ইন্দু তুহিনের দিকে তাকালো। এখনো এসব বলছেন? হাত ছাড়ুন, বাসায় যাব। ইন্দু, চলো আমরা বিয়ে করি। এবার ইন্দু তুহিনের হাতে শক্ত করে কামড় দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়। আপনার কি মজা লাগছে আমাকে কষ্ট দিয়ে তুহিন? তুহিন নিজের হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কামড় দিলে তুমি ব্যথা পেলাম আমি, কষ্ট তোমার লাগবে কেন? আপনাকে বলেছি তো আমার বিষয়ে সব, তবু কেন এসব করছেন? আমার মায়ের কাছে কেন গিয়েছিলেন আমার রিপোর্ট নিতে? এটাতে তো অন্যায় কিছু দেখছি না আমি ইন্দু। আমি তোমাকে ভালোবাসি তোমার ভালোর জন্য, যেটা করা দরকার সেটাই করতে চাইছি। আমার ভালো আমার থেকে কি আপনি বেশি বোঝেন? যেখানে আমি আমার পরিবার ডক্টররা হাল ছেড়ে দিয়েছে, সেখানে আপনি কেন আমার পুরনো কাসন্দি ঘাটছেন? তুমি কি কষ্ট পেয়েছো ইন্দু? আচ্ছা, আমি আর এটা নিয়ে ঘাটবো না, তুই বিয়েতে রাজি হয়ে যাও। আমার বাচ্চার দরকার নেই, অ্যাডপ্ট করবো আমরা। আপনি এখনো আবেগের জোয়ারে ভাসছেন। আপনার মা কতটা কষ্ট পাবে ভেবেছেন আমায় বিয়ে করলে? তার কি দোষ? সে তো নিজের ছেলেকে এমন মেয়ের সাথে বিয়ে দেবে না। তুহিন ইন্দুর হাত দুটো ধরে বলে, মায়ের কষ্টের কথা ভাবলে ইন্দু, অথচ আমার কষ্টের কথাটা ভাবলে না একবারও? খুব ভালোবাসি তোমায়। ইন্দু ছলছল নয়নে তুহিনের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যিই ভালোবাসেন আমায়? নিজের থেকেও বেশি। আমার জন্য সব করতে পারবেন? জাস্ট মুখ ফুটে কিছু চেয়ে দেখো। তাহলে আমাকে ভুলে যান। আপনি আপনার মায়ের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করুন। কথাটা বলার সময় ইন্দুর গলা কাঁপছিল। তুহিন তাচ্ছিলের হাসি দিয়ে বলে, নিজের সত্তাকে মানুষ কি করে ভুলে ইন্দু? আমার তো জানা নেই। তুমি আমার সত্তা, তোমাকে ভুলে যাওয়া ইহকালে সম্ভব নয়। মানুষ চাইলে সব পারে, আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। তুমি পারবে আমায় ভুলতে ইন্দু? সহসা উত্তর দিতে পারল না ইন্দু প্রভা। কয়েক সেকেন্ড সময় নিয়ে বলে, হ্যাঁ পারবো, আপনাকেও পারতে হবে। সারা জীবনে সবার জীবনে প্রেম সুখের হয়ে আসে না, আপনারও আসেনি, তাই এটাকে ভুলে যাওয়াই বেটার। তোমার মতো পাষাণ হৃদয় আমার না। তুমি পারলেও আমি পারবো না, আর পারতেও চাই না। আমি তোমার পাশে থেকে তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করতে চাই। আপনি ভুল মানুষের প্রতি ফিলিংস এনে ফেলেছেন। আপনার তো আমার সত্যিটা জানার পরেই উচিত ছিল জীবনে আমার সামনে না আসা। সবাই তো সত্যি জানার পর চলে যায়, আমি সত্যি জানার আগেও ছিলাম, পরেও থাকবো। আমার তোমাকে চাই অ্যাট অ্যানি কস্ট। আর আমার মাকে নিয়ে সমস্যা? ব্যাপার না, ম্যানেজ করে নিব। তখন তুমি না বললে খবর বানিয়ে ফেলবো। বড্ড বোকা আপনি, জানেন সেটা? এই যে তুমি বললে আমি জানলাম। ভালো থাকবেন, আসি। কথাটা বলে ইন্দু চলে গেল। তুহিন ইন্দুর যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। মা, আমি বিয়ে করতে চাই ইন্দুকে, আর সেটা আজই। তনয়া বেগম সোফায় বসেছিলেন। তার সামনাসামনি বসে আছে তুহিন। তুহিনের এমন কথা শোনায় মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল তনয়া বেগমের। ভুলেও ওই মেয়েকে বিয়ে করার কথা মাথায় আনবে না তুহিন। ওই মেয়ের সাথে তোমার বিয়ে ইম্পসিবল। ওই মেয়ে কখনো মা হতে পারবে না, জানো তো? তুহিন সোফায় বসে সামনে দাঁড়িয়ে থাকা নিকমির মায়ের দিকে তাকায়। ভদ্রমহিলা কিছুক্ষণ আগে ফোন দিয়ে জানিয়েছিল ইন্দু আর তার মায়ের কথা কাটাকাটি হয়েছে। ইন্দু এসেছিল নিমিকে পড়াতে। তনয়া বেগম আগেই বসেছিল নিমিদের বাসায়। ইন্দুকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছো ইন্দু? ইন্দু হাসি মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। তোমার সাথে কিছু কথা আছে। ইন্দু ভ্রুকুটি করে। জি বলুন আন্টি। অনেক তো হলো, আমার ছেলেটা তো তোমায় ভালোবাসে। তুমি কি পারো না তার ভালোবাসা স্বীকার করতে?
সহসা ইন্দুর চোখে মুখে কালো আধার ঘনিয়ে আসলো। তনয়া বেগমের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলে, আন্টি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। তনয়া বেগম কিছুটা উৎফুল্ল হলো, আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও? আন্টি, আপনার ছেলেকে বোঝান, আমাকে বিয়ে করলে সে কখনো বাবা হতে পারবে না। কথাটা শোনা মাত্রই তনয়া বেগম যেন আকাশ থেকে টুপ করে পড়ে। ইন্দুর দিকে তাকিয়ে বলে, বুঝলে কি করে তুই কখনো বাবা হতে পারবে না? ইন্দু জিহবা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নেয়, পরপর দুটো ঠোক গিলে বলে, আন্টি, মা হতে গেলে যে অ্যাবিলিটিগুলো দরকার হয় সেই অ্যাবিলিটি আমার মধ্যে নেই। আমার আজ অবধি পিরিয়ড হয়নি। কথাটা যেন ঝংকারের নেই তনয়া বেগমের কানে ঢুকলো। পর মুহূর্তেই মনে পড়লো সেদিন রাতে বলা তুহিনের কথা। তুহিন তার মানে ইন্দুর কথা বলছিল। তুমি কি তাহলে হিজড়া? কথাটা একদম বুকে গিয়ে বিঁধে ইন্দুর। নিমির মা তনয়া বেগমের দিকে তাকিয়ে বলে, ভাবি কি বলছেন এটা? পিরিয়ড না হলে যে সে হিজড়া, এটা কে বলল? কিন্তু এটার কি চিকিৎসা করাওনি? বুঝতে পারছো কত বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তুমি? ইন্দু স্মিত হেসে বলল, জি, চিকিৎসা করানো হয়েছে, কিন্তু এটা ঠিক হবে না। আমি আমার বাস্তবতাকে মেনে নিয়েছি। তুহিনকে বোঝাবেন আন্টি, সেও বুঝবে। তনয়া বেগম হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। নিমির মা ইন্দুর মাথায় হাত বুলিয়ে বলে, তুহিন কিন্তু তোমায় অনেক ভালোবাসে ইন্দু। ছেলেটাই আমায় বলেছে সব তোমার ব্যাপারে। সে এই বিষয়টার জন্য মোটেও ছেড়ে দিবেন না তোমায়। ইন্দু কিছু না বলে চলে গেল নিমিকে পড়াতে। যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা তাকে ছাড়তে হবে। নিমির মা ইন্দুর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পরশু তুহিন জানিয়েছিল ইন্দুর ব্যাপারটা। ছেলেটার আকুতি ভরা কণ্ঠ বারবার জানান দিচ্ছিল সে কতটা ভালোবাসে ইন্দুকে। নিমির মা ফোন বের করে তুহিনকে ফোন দিয়ে সব বলে দেয়। তার মতে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। দেখো মা, আমার ইন্দুকেই লাগবে, বাচ্চা আমার চাই না। আমি বাচ্চা অ্যাডপ্ট করব। তনয়া বেগম ছেলের সামনে এসে হুঙ্কার দিয়ে বলে, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? ওই মেয়েকে তোর বিয়ে করতে হবে? মেয়েটা স্বাভাবিক হলে আমি নিজে হাতে পায়ে ধরে হলেও রাজি করাতাম, কিন্তু এখন আমার হাতে পায়ে ধরলেও আমি তনয়া রাজি হব না। বেশ, রাজি হয়েও না, বাট আমার ইন্দুকেই চাই। তুই যদি ইন্দুকে বিয়ে করিস তাহলে আমার বাড়িতে তোর জায়গা নেই। আমরা একটা সমাজে বাস করি, আমাদের স্ট্যাটাস আছে একটা। সহসা বসা থেকে উঠে দাঁড়ালো তুহিন। বেশ, তবে তাই হোক। চলে যাব তোমার বাড়ি থেকে। আমি না খেয়ে থাকলে তোমার সমাজ স্ট্যাটাস আমায় প্লেটে ভাত বেড়ে দিয়ে যাবে না। সমাজের জন্য আমি আমার ইন্দুকে ছাড়তে পারবো না। তুই আবাগে ভেসে বেড়াচ্ছিস, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। ভুলে যা ইন্দুকে। ইহকালে পসিবল না মা। আই ক্যান্ট লিভ উইদাউট শি। মায়ের থেকে ওই মেয়ে তোর কাছে বড় হয়ে দাঁড়ালো? বেশ, যা, কিন্তু মনে রাখিস জীবনে আমায় তোর এই মুখ দেখাবি না। তুহিন অসহায় হয়ে পড়ল। নির্নিমেষ মায়ের দিকে তাকিয়ে বলল, তুই সত্যি ইন্দুকে মানবে না? সোসাইটি সমাজে বড় হয়ে দাঁড়ালো, ছেলের ইচ্ছের প্রাধান্য দিলে না। ছেলে চাওয়ার মতো কিছু চাইলে অবশ্যই দিতাম, কিন্তু না, সে অবুঝের মতো আগুন নিয়ে খেলতে চাইছে। ইন্দুকে বিয়ে করতে চাইলে আমার বাসায় জায়গা নেই। আচ্ছা বেশ, তুমি যখন আমার ভালোবাসা মানতে পারবে না, আমিও থাকবো না তোমার এই সোসাইটি সমাজে। ভালো থেকো। কথাটা বলে তুহিন বেরিয়ে আসতে নিলে পেছন থেকে নিমির মা আটকানোর চেষ্টা করে তুহিনকে, কিন্তু তুহিন শুনেনি। ইশারায় বলে গেছে তার মায়ের খেয়াল রাখতে সে শীঘ্রই ফিরবে। নিমির মা তনয়া বেগমের কাছে এসে বলে, ভাবি, ইন্দু তো মেয়েটা ভালো, ওর এই পরিস্থিতির জন্য তো ও দায়ী না। আপনি নিজ থেকেও তো ইন্দুকে পছন্দ করতেন, সামান্য একটা সত্যি শুনে এভাবে মুখ ফিরিয়ে নিলেন। তনয়া বেগম নিমির মায়ের দিকে তাকিয়ে থাকে, কিছুক্ষণ নীরব থেকে বলে, তোমার ছেলে এমন মেয়েকে বিয়ে করতে চাইলে তুমিও বাধা দিতে, যার পুড়ে সেই বুঝে জ্বালা। কথাটা বলে তনয়া বেগম চলে যায়। নিমির মা তপ্ত শ্বাস ফেলে নিজের বাড়ি চলে যায়। রাত বাজে 9:24। এই হালকা শীতের মাঝেও আচমকা ঝড়ের আওয়াজটা ঠিক হজম হলো না ইন্দুর। কি প্রবল বাতাস বইছে। হঠাৎ হাতে থাকা মুঠো ফোনটা বেজে উঠাই সামনে এনে দেখে তুহিনের নম্বর জলজল করছে। ধরল না, পরপর দুবার কেটে যাওয়ায় আবার বেজে উঠল ফোন। ইন্দু রিসিভ করলো ফোন। হ্যালো বলার আগেই ওপাশ থেকে তুহিন বলে উঠল, আমি সব ছেড়ে ছুড়ে চলে এসেছি। আমি বিয়ে করতে চাই তোমায়। কথাটা কর্ণকুহর হতেই বিস্মিত হয় ইন্দু।
আপনি সব ছেড়ে ছুড়ে চলে এসেছেন মানে? আমি বাসা ছেড়ে চলে এসেছি। আপনি বাসা কেন ছেড়েছেন? আমি কি ছেড়ে আসতে বলেছি? তোমাকে পাবার জন্য ছেড়েছি। মানে? মানে মা আমার ভালোবাসার পূর্ণতা দিতে চাচ্ছিল না, তাই চলে এসেছি। আপনার কি মনে হয় আপনি সব ছেড়ে ছুড়ে চলে আসলে পূর্ণতা পাবেন? ভুল ভাবনা নিয়ে বাসা ছেড়েছেন। বাসায় যান। আচ্ছা, আপনি এখন কোথায়? তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। ইন্দু শোনা মাত্রই দৌড়ে জানালার কাছে গিয়ে দেখে ল্যাম্পপোস্টের আলোতে তুহিনকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইন্দু তুহিনের পানে এক দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, বাসায় যান। দেখছেন আকাশের অবস্থা ভালো না, ঝড় আসবে। না, বাসায় ফেরা অসম্ভব। তাহলে কি সারা রাত দাঁড়িয়ে কাটাবেন? হ্যাঁ, তুমি বললে দাঁড়িয়ে থাকবো। দেখেন বাড়াবাড়ি করবেন না, বাসায় যান, রাখি। কথাটা বলে ইন্দু ফোন কেটে দিল। মনোয়ারা বেগম ইন্দুকে ডিনার করার জন্য ডাক দিল। ইন্দু তুহিনের কথা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে খাবার খেতে দিল। খাবার খেয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। বাহিরে ভারী বৃষ্টি হচ্ছে। কেউ একজন এক দৃষ্টিতে কারো জানালার দিকে তাকিয়ে আছে সেটা দেখলো না। হঠাৎ মাঝরাতে রুমে দরজার টোকা দেওয়ার শব্দে ঘুম ভেঙে যায় ইন্দুর। ইন্দু আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে দরজা খুলে দেখে তার মা। এত রাতে মাকে দেখে অবাক হয় ইন্দু। ইন্দু কিছু বলার আগেই মনোয়ারা বেগম ইন্দুর হাত টেনে নিয়ে জানালার পাশে দাঁড় করিয়ে বলে, ছেলেটাকে আর কত কষ্ট দিবি তুই? সেই কখন থেকে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। সে যদি তোমার সব মেনে নিয়ে সংসার করতে চায় তাহলে তোমার আপত্তি কোথায়? ইন্দু ভাবতে পারেনি তুহিন এই বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজবে। সে ভেবেছিল বৃষ্টি নামলে তুহিন চলে যাবে, কিন্তু ছেলেটা এভাবে কতক্ষণ ধরে ভিজছে, জ্বর আসবে তো। ইন্দু রুম থেকে ছাতা নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। তুহিনের সামনে দাঁড়িয়ে বলে, আপনি কি পাগল তুহিন? বৃষ্টিতে কেন ভিজছেন? তুহিনের সারা শরীর কাঁপছে, মুখে লেগে আছে মৃদু হাসি। ইন্দুর দিকে তাকিয়ে বলে, আমি তো কবে থেকেই তোমার প্রেমে পাগল হয়েছি। পাগলটাকে ভরসা করে পাগলটার হাত ধরুন। ট্রাস্ট মি, সব সুখ আপনার পায়ের কাছে এনে দিব। আমি পাগল হয়ে যাব আপনাকে এই একটা কথা বলতে বলতে। আপনি আমাকে গ্রহণ করলে জীবনেও সুখী হতে পারবেন না তুহিন। আমার সুখ কিসে হবে? আমার থেকে বুঝি তুমি বেশি জানো। আচ্ছা ইন্দু, তোমার হৃদয় এত পাষাণ কেন? একটা ছেলে তোমার ভালোবাসা পাবার জন্য মরিয়া হয়ে গেছে, আর তুমি বারংবার তাকে ফিরিয়ে দিচ্ছ। আচ্ছা, এই আমি যদি তোমার ভালোবাসা না পেয়ে পৃথিবী ত্যাগ করি, মায়া হবে না আমার জন্য? সহসা ইন্দুর বুক কেঁপে উঠল। তুহিনের দিকে তাকিয়ে বলে, আজে বাজে কথা কেন বলছেন? পৃথিবী ছেড়ে কেন যাবেন? এই যে তোমার ভালোবাসা না পাওয়ার এক মরণ ব্যাধি অসুখ নিয়ে কষ্ট পাবে তখন। কী সব কথা বলছেন? তখন থেকে চুপ করবেন? দেখছেন আপনি শীতে কিভাবে কাঁপছেন? বাসায় চলুন, জামা কাপড় বদলে নেবেন। না, যাব না বাসায়। আমার বাসায় চলুন। না, কোনো বাসায় যাব না। এভাবেই এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবো। জ্বর বেঁধে মরণ হোক ঢের ভালো এমন জীবনের থেকে। আপনি মরলে কেউ একজন কষ্ট পাবে। আন মনে কথাটা বলে ফেলে ইন্দু। তুহিন শুনে ফের বলে, কে কষ্ট পাবে আমার মৃত্যুতে? ইন্দু তুহিনের হাত ধরে। হাত গরম, লোকটার জ্বর এসেছে। ইন্দু হাত টেনে বাসার ভেতরে নিয়ে যেতে যেতে বলে, আছে একজন যার হৃদয় পুড়ে আপনার জন্য। জ্বর এসেছে শরীরে, তাই আজে বাজে কথা বলছেন। মেডিসিন খেতে হবে। তুহিন দাঁড়িয়ে যায়, ভাবান্তর হয়ে বলে, আচ্ছা, সে একজন কি ইন্দু প্রভা? হয়তো। চলুন এবার। কথাটা বলে টেনে নিয়ে যায় ইন্দু তুহিনকে। মা, ওনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই মধ্যরাতে ডক্টর পাবো কোথায়? মনোয়ারা বেগম ইন্দুর দরজার কাছে দাঁড়িয়েছিল। ইন্দুর কথা কর্ণকুহর হতেই এগিয়ে এসে তুহিনের কপালে হাত রাখে। আসলে এই ছেলেটার শরীরে অনেক জ্বর। এই মধ্যরাতে ডক্টর পাওয়া সম্ভব নয়। বাইরে যে বৃষ্টি হচ্ছে, উপায় অন্তর না দেখে কিচেনে ছুটল। ছোট বাটিতে পানি আর একটা ছোট কাপড় এনে ইন্দুর সামনে ধরে বলে, আপাতত মাথায় জলপট্টি দাও, আমি কিচেনে যাচ্ছি, স্যুপ বানিয়ে আনছি, ঘরে মেডিসিন আছে, সেটা খাইয়ে দিলে কিছুটা কমে যাবে। ইন্দু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে মনোয়ারা বেগম কিচেনে চলে যায়। ইন্দু কাপড়টা জলে ভিজিয়ে তুহিনের মাথায় দিতেই তুহিন কেঁপে ওঠে। রুমে এনে ইন্দু তার বাবার লুঙ্গি আর একটা টি শার্ট তুহিনকে পরতে দিয়েছিল। তখন অবশ্য হুঁশে ছিল, কিন্তু এখন জ্বর তাকে পুরোপুরি কাবু করে ফেলেছে। লোকটার এই অবস্থার জন্য অবশ্যই ইন্দু দায়ী। জলপট্টি দেওয়ার মাঝে হঠাৎ ইন্দু খেয়াল করলো তুহিন কিছু বলছে বিড়বিড় করে, ঠিক মতো শোনা যাচ্ছে না। কথাগুলো স্পষ্ট শোনার জন্য তুহিনের মুখের কাছে তার কান এগিয়ে নিল।
সহসা তুহিন জড়িয়ে ধরল ইন্দুকে। এই প্রথম কোনো ছেলের সংস্পর্শে গেল ইন্দু। মনের মধ্যে ভয় কাজ করছে। তুহিন খুব শক্তপোক্তভাবেই জড়িয়ে ধরেছে, আর এমনভাবে বেকায়দায় আছে ইন্দু যে নিজের শক্তিও খাটাতে পারছে না। বারবার দরজার দিকে তাকিয়ে দেখে তার মা আসছে কিনা। তার মা তাকে এই অবস্থায় দেখলে কি ভাববে সেটা মনে হতেই এবার নিজের হাত পা ছুঁয়ে কান্না করতে ইচ্ছে করছে। ইন্দু তুহিনের গালে হাত রেখে বলে, তুহিন শুনতে পারছেন? তুহিন চোখ বন্ধ রেখেই কপাল কুঁচকে জানান দেয় সে শুনতে পারছে। ইন্দু তপ্ত শ্বাস ফেলল। তার মানে লোকটা সজ্ঞানে আছে। একটু হাতটা ঢিলে করুন, আমি উঠবো। তুহিন হাত ঢিলে করলো না, আরও চেপে ধরলো যাতে ইন্দু কোনো মতেই যেতে না পারে। আরে কি হলো? আমি হাত ঢিলে করতে বলেছি, আপনি আরো চেপে ধরলেন কেন? তুহিন এবার বিরক্ত বোধ করলো। এই ইন্দুপ্রভা এমন বিরক্ত কেন করছো? ও আমার ইন্দুপ্রভা, ওকে আমি জড়িয়ে ধরেছি, তুমি ছেড়ে দিতে বলার কে? আশ্চর্য, আপনি আমায় ধরে রেখেছেন আর আমি বলবো না? প্লিজ ছাড়েন। আপনি অসুস্থ, মা আপনার জন্য স্যুপ বানাতে গেছে, চলে আসলো বলে। এখন যদি এই অবস্থায় আমাকে দেখে কিভাবে, বুঝতে পারছেন? না ছেড়ে দিলেই ইন্দুর প্রভা হারিয়ে যাবে, জানো ইন্দু? ইন্দু না আমাকে ভালোবাসে না, আমি অনেক ভালোবাসি তাকে। তার কি উচিত নয় আমার ভালোবাসা গ্রহণ করা? তুহিনের এমন বাচ্চামো কথা শুনে নৈশব্দে হেসে দিল ইন্দু। আচ্ছা ছেড়ে দিন, ইন্দু আপনাকে ছেড়ে কোথাও যাবে না, আর সেও আপনাকে ভালোবাসে। তার উচিত আপনার ভালোবাসা গ্রহণ করা। কথাটা তুহিনের কান অবধি গেল কিনা জানা নেই, কিন্তু তুহিনের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সাথে সাথে হাতের বাঁধন হালকা হলো। ইন্দু হাফ ছাড়লো, আর একটু হলে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়তো এই ছেলে। মনোয়ারা বেগম স্যুপ এনে ইন্দুর সামনে রেখে বলে, খাইয়ে দাও, একটু আমি মেডিসিন আনছি। মাও তো শুয়ে আছে, খাওয়াবো কিভাবে? ডেকে ওঠাও। মনোয়ারা বেগম চলে যেতেই ইন্দু আবার তুহিনের গালে হাত দিয়ে বলে, তুহিন একটু কষ্ট করে উঠুন না, কিছু খেয়ে মেডিসিন খেতে হবে। তুহিনের কানে গেল না কথাটা। ইন্দু আলতো করে তুহিনের গালে থাপ্পড় দেয়। তুহিন নড়ে চড়ে উঠে। ইন্দু তুহিনের মাথার নিচ থেকে বালিশটা নিয়ে খাটের সাথে হেলান দিয়ে রেখে বলে, একটু উঠে বসুন। তুহিন পিটপিট করে চোখ মেলে তাকায়। ইন্দু স্মিত হেসে বলে, কি হলো, উঠুন, খেতে হবে তো নাকি? তুহিন পাশে তাকিয়ে দেখে সুপের বাটি। নাক মুখ কুচকে ফেলে। নাক মুখ কুচকে লাভ নেই, খেতে হবে এটা। তুহিন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, খাবো না আমি, আপনি খান। আমার আপনার মতো পচা শরীর না যে বৃষ্টিতে ভিজলাম আর জ্বর বাঁধিয়ে ফেললাম। জ্বর আপনার এসেছে, সে তো আপনারই খেতে হবে। বললাম তো খাবো না আমি। আমি আপনার না হ্যাঁ শুনতে চাইনি, আমি বলেছি খেতে হবে। উঠুন, না হলে এই গরম স্যুপ শরীরে ঢেলে দিব। হ্যাঁ পারেন তো সেটাই, কাটা গায়ে ক্ষত দিতে। কখনো তো মলম দিতে দেখলাম না। হ্যাঁ, আমি মলম দিতে জানি না। আপনি কেন ক্ষত নিয়ে আসেন? ক্ষতটা অমৃত মনে হয় তাই নিতে আসি বারংবার। তাহলে মলম পাওয়ার বৃথা আশা কেন করেন? মাঝে মাঝে আশা করে ফেলি যদি ম্যাডামের মায়া দয়া হয় এ অধমের উপর। হবে না, সারা জীবন ক্ষতই দিয়ে আসবে। তুহিন অবাক হয়ে বলে, সারা জীবন? ইন্দু স্যুপ খাইয়ে দিতে দিতে বলে, হ্যাঁ সারা জীবন, যতদিন বেঁচে আছি ক্ষতই দিব শুধু। আপনার ক্ষত পাওয়ার খুব ইচ্ছে না? সব মিটিয়ে দেব। তুহিন স্যুপ মুখে নিয়ে হাসি মুখে বলে, আমি অমৃত ভেবে সব সয়ে নিব। সইতে না পারলে খবর আছে তখন। ইন্দু পাশে থেকে যে ক্ষত দিবে তার নির্দ্বিধায় আপন করে নিবে তুহিন। কথার তালে তালে ইন্দু তুহিনকে স্যুপ খাইয়ে দেয়। মনোয়ারা বেগম মেডিসিন এনে ইন্দুর হাতে দিয়ে তুহিনের উদ্দেশ্যে বলে, ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালো নয়। যে ভালোবাসা তোমায় কষ্ট দেয় সেই ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠো কেন? তুহিন ইন্দুর দিকে তাকিয়ে বলে, কি করব আন্টি বলেন? কিছু মানুষের মন তো পাথরের মতো শক্ত, গলতে সময় লাগে। সেই সময়ের আগেই যদি ছেড়ে দেই তাহলে পাবো কি করে? মনোয়ারা বেগম আর কিছু বলল না। চোখের ইশারে মেয়েকে নিজের রুমে যেতে বলে চলে গেল। ইন্দু মেডিসিনটা তুহিনকে খাইয়ে দিয়ে বলে, এবার ঘুমান, সকাল হতে হতে জ্বর চলে যাবে। কথাটা বলে ইন্দু কাঁথাটা তুহিনের শরীরে দিয়ে দরজা চাপিয়ে চলে যায় মায়ের রুমে। মনোয়ারা বেগম বিছানায় বসে অপেক্ষা করছিল ইন্দুর। ইন্দু আসতেই মনোয়ারা বেগম চোখের ইশারায় পাশে বসতে বলেন। ইন্দু বসে। মনোয়ারা বেগম কথাকে পেঁচিয়ে না বলে সোজা বলে ওঠে, তুমি কি এখনো তুহিনকে ফিরিয়ে দেবে? দেখো ইন্দু, নিজেকে তুচ্ছ ভেবো না। তুহিন যদি তোমায় সব মেনে ভালোবাসতে পারে, তুমি কেন পারছো না? আমি মা হিসেবে সাজেশন করব, তুহিন থেকে বেটার কাউকে পাবে না লাইফে। ইন্দুর দৃষ্টি মেঝেতে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তুমি ঠিকই বলেছো মা,
তুহিনকে ছাড়া অসম্ভব। তার ভালোবাসার কাছে আমি মাথা নত। তার মতো আমিও হয়তো তাকে এত ভালোবাসিনি। মনোয়ারা বেগম ইন্দুর হাত দুটো নিজের হাতে নিয়ে বলে, তার মানে তুহিনকে ভালোবাসো? না বেশি কি উপায় আছে বলো? যেভাবে ভালোবাসি ভালোবাসি বলে মাথা খেয়ে ফেলতো, প্রতিদিন বাসায় টু স্কুল অবধি পেছন পেছন যেত, না চাইতেও বেশি ফেলেছি ভালো। ছেলেটাকে আর কষ্ট দিও না, বলে দিও নিজের মনের কথা। কিন্তু মা, তুহিনের আম্মু তো আমায় মেনে নিবে না। চিন্তা করো না, দুজনে মিলে ঠিকই মানিয়ে নেবে তাকে। মা তো রেগে বেশি দিন থাকতে পারবে না। আন্টি যতদিন রাজি হবে না ততদিন আমি বিয়ে করব না তুহিনকে। আচ্ছা বেশ, তবে তুহিনকে কষ্ট দিও না। ছেলেটা তোমার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে। এখন তুমিও যদি তাকে না বোঝো তাহলে কে বুঝবে তাকে? রাত তো অনেক হলো, ঘুমানো উচিত এখন। মনোয়ারা বেগম বলে মা মেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল সকাল মাথায় হাত দিয়ে বসে আছে তুহিন। মাথাটা ব্যথা করছে। কাল রাতের সব কথাই তার মনে আছে। ইন্দু কফি হাতে করে রুমে প্রবেশ করে। কফিটা তুহিনের সামনে ধরে বলে, কফিটা খেয়ে নিন, মাথা ব্যথাটা কমে যাবে। তুহিন কফির মগটা হাতে নিয়ে মুখে চুমুক দিতেই ইন্দু বলে ওঠে, কিছু কথা বলার ছিল। বলো, শুনছি। আপনার মা তো আমাকে মেনে নিবে না। হ্যাঁ জানি, তবে একদিন ঠিক মেনে নিবে। কিন্তু আমি আপনার মায়ের দোয়া না নিয়ে বিয়ে করতে পারবো না। কথাটা কর্ণকুহর হতেই মুখ থেকে কফি ছিটকে পড়ে যায় তুহিনের। ভীষণ খাই। ইন্দু তুহিনের মাথায় আস্তে করে থাপ্পড় দিয়ে বলে, আস্তে খাবেন তো? তুহিন অবাক হয়ে বলে, তুমি আমায় বিয়ে করতে রাজি? যদি আপনার মাকে রাজি করাতে পারেন তবেই আমি রাজি। মুহূর্তেই তুহিনের মুখ চুপসে গেল। একে ওকে রাজি করাতে করাতেই তো যৌবন অর্ধেকের বেশি পেরিয়ে গেল। তুহিনকে চুপ থাকতে দেখে ইন্দু বলে উঠল, কি হলো, পারবেন না রাজি করাতে? পারতে হবে, আমি মাকে রাজি করাবো। আচ্ছা, তাহলে আমার আপত্তি নেই। আচ্ছা, হঠাৎ করে তোমার সুবুদ্ধি উদয় হলো কোথা থেকে? মানে? না মানে এই যে রাজি হয়ে গেলে বিয়ে করতে। তার মানে রাজি না হওয়াই ভালো ছিল? আচ্ছা বেশ, আপনাকে আমি বিয়ে করব না। এই না না না, আমি ওভাবে বলিনি। প্লিজ মত পাল্টিও না। আচ্ছা শুনুন, ফ্রেশ হয়ে নিন। হসপিটালে যাবেন না? হ্যাঁ যাব। বাসায় যাবেন কবে? কয়েকদিন পর যাব। আপাতত আমার ফ্ল্যাটে গিয়ে উঠবো। ইন্দু কতক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা তাহলে উঠুন, একসাথে বের হই। আর আপনার জামা কাপড় ভেজা, ওই যে প্যাকেটে আপনার জন্য টি শার্ট আর প্যান্ট আছে, ওগুলো পরে রেডি হবেন। তুহিন প্যাকেটটা হাতে নিয়ে বলে, এগুলো কই পেলে? মার্কেট থেকে এনেছি। বাহ, বিয়ের আগে আমাকে শপিং করে দিচ্ছ। বাজে কথা না বলে রেডি হয়ে আসুন। হ্যাঁ আসছি। হ্যালো মা। ফোন দিয়েছিস কেন? তুহিন ভেবেছিল তার মা হয়তো জিজ্ঞেস করবে কেমন আছিস, কিন্তু উল্টো এটা বলবে ভাবতে পারেনি। তপ্ত শ্বাস ফেললে বলল, কেমন আছো? সেটা তোর না জানলেও হবে। এখনো এভাবে কথা বলবে? ইন্দুকে মেনে নিলে কি এমন ক্ষতি হবে? আমি বলেছি তো ওকে মানবো না। বারবার ফোন দিয়ে কথা কেন বলিস? বাই এনি চান্স ধরো আমি মরে গেলাম, তখন তোমার এই সমাজ স্ট্যাটাস কি তোমায় দেখে রাখবে? চড়িয়ে গাল লাল করে দিব। ইন্দুকে মেনে নাও, মেয়েটা তোমার দোয়া ছাড়া আমাকে বিয়ে করবে না। না, মানবো না, রাখ ফোন। তনয়া বেগম ফোন কেটে দেয়। আজ 3 দিন হলো তুহিন তনয়া বেগমকে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু তিনি তার কথার হেরফের করছেন না। নিজের মাথার চুল এখন নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। নিজেকে আয়নায় একবার দেখে হসপিটাল থেকে বেরিয়ে গেল। তার মা রাজি হবে না বুঝে গেছে তুহিন। এখন ইন্দুকেও সেটা বুঝতে হবে। ইন্দুর স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তুহিন। স্কুল ছুটি শেষে ইন্দু স্কুল থেকে বেরিয়ে এসে সামনে তুহিনকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। এগিয়ে যায় তুহিনের দিকে। তুহিন ইন্দুর হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, আজকালকার মানুষগুলো কেমন জানো? ইন্দু তুহিনের দিকে তাকিয়ে বলে, কেমন? এই যে তারা 1000 টাকা হারিয়ে গেলে 100 বছর পরও আফসোস করবে, কিন্তু একটা মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস করবে না, সময়ের সাথে সাথে ভুলে যাবে। তুমিও কি তাদের দলের মাঝে? চুপ করেন তো, শুধু বাজে কথা বলেন। তুহিন বেশ খানিকটা সময় চুপ থেকে আবার বলে, ইন্দু শুনো। শোনান, শুনছি। মা রাজি হচ্ছে না। সহসা ইন্দুর পা থেমে গেল। ছেড়ে চলে যাবে না মাই? তুহিন ইন্দুর গালে হাত দিয়ে বলে, না চলো বিয়ে করি। মায়ের মানতে সময় লাগবে, কিন্তু ঠিক মেনে নিবে। কিন্তু? কোনো কিন্তু নয়, আমি কালই তোমায় বিয়ে করব, আর আন্টি তো আছেই। মায়ের সাথে কথা বলবেন না? আমি আসার আগে আন্টিকে বলে দিচ্ছি আমরা এখন শপিং করতে যাব, কাল কোর্টে গিয়ে বিয়ে করব। ভুল করছি না আমরা? এখানে ভুল কোথায় করলাম? আচ্ছা চলুন।
ইন্দু আর তুহিন শপিং মলের সামনে এসে ইন্দুর জন্য একটা লাল টকটকে বেনারসি আর নিজের জন্য একটা সাদা পাঞ্জাবি কিনে নিল। খুবই সিম্পল ভাবে বিয়ে করবে সে, সাথে টুকটাক জুয়েলারি কিনে চলে আসলো। ইন্দুকে তার বাসায় দিয়ে ইন্দুর মায়ের সাথে টুকটাক কথা বলে চলে গেল। ইন্দুর মা মনোয়ারা বেগম খুব খুশি। কাল মেয়ের বিয়ে, তুহিন আগে থেকেই বলে রেখেছিল তার ছোট্ট মেয়েটার কাল বিয়ে হয়ে যাবে, বাসাটা ফাঁকা ফাঁকা লাগবে। কথাটা ভেবে একটু খারাপ লাগলেও সেটা সে গ্রাহ্য করলো না। বেনারসি শাড়িটা মেয়ের শরীরে মেনে ধরলেন। ইন্দু লজ্জা পেল। ইলিয়াস মা আর বোনের কার্যকলাপ দেখছে। ছোট্ট মন এইটুকু বুঝলো কাল তার বোনের বিয়ে। ইন্দুদের তেমন আত্মীয় স্বজন নেই বললেই চলে। বাবা মারা যাওয়ার পর সবার থেকে দূরত্ব বেড়েছে। নিজের এলাকা ছেড়ে এখানে এসে থেকেছে। যা আয়োজন করার তাকে একা হাতেই করতে হবে। এর মধ্যে হঠাৎ ফোন বেজে ওঠে ইন্দুর। ফোনটা হাতে নিয়ে দেখে স্মৃতি ফোন দিয়েছে। রিসিভ করে কান নিতেই ওপাশ থেকে স্মৃতি উৎফুল্ল নিয়ে বলল, কংগ্রেস ইন্দু, শাদি মোবারক হোক। অবশেষে বিয়ে করতে রাজি হলি। তুহিন ভাইয়া না বললে মনে হয় বলতি না যে তুই কালকে বিয়ে করতে যাচ্ছিস। আমি নিজেও জানতাম না, স্কুল থেকে ফেরার পরে তুহিন বলেছে। আমি তোকে ফোন করে বলতামই। হয়েছে, থাক, শাক দিয়ে মাছ ঢাকতে লাগবে না। কাল তাড়াতাড়ি আসবি। তোর বলার অপেক্ষা কি আছে? রাত এখন বেশি না হলে আমি এখনই ছুটে আসতাম। পাগলি মেয়ে। হ্যাঁ রাখি, কাল সকাল সকাল চলে আসবো। কিরে, তুই আন্টির অনুমতি না নিয়েই বিয়ে করতে যাচ্ছিস? হঠাৎ সাগর আর নীলাকে নিজের কেবিনে দেখে ভ্রুকুটি করে ফেলে তুহিন। ফাইলটা সাইডে রেখে বলে, কে বললো অনুমতি নেইনি? আমি বলেছি কিন্তু মা রাজি হয়নি, তাই একাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। দেখেছিস সাগর, মেয়েটা কি রকম ব্রেন ওয়াশ করেছে তুহিনের। জাস্ট শাট আপ। ও কেন আমার ব্রেন ওয়াশ করাবে? তুহিনের ধমক শুনে সাগর বলে, আস্তে কথা বল, বিয়ে করছিস ভালো কথা, আন্টি কিন্তু বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। এমনি ইন্দুকে সহ্য করতে পারছে না, তার উপর এভাবে বিয়ে করলে আরও রেগে যাবে। প্যারা নিস না, বিয়ের পর আমি আর ইন্দু মায়ের সব রাগ ভেঙে দিব। যা ভালো বুঝিস। তা কাল কখন যেতে হবে সাক্ষী হিসেবে? দুপুরের দিকে। বিয়ে করতে যাচ্ছিস, ট্রিট তো পাই আমরা। হ্যাঁ দিব, বিয়ের পর একবেলা বউয়ের হাতে রান্না খেতে দিব। এবার কি করবেন ভাবি? তুহিন তো ইন্দুকে কাল বিয়ে করবে। আপনি কি পারতেন না মেয়েটাকে মেনে নিতে? ছেলের সুখের জন্য তো বাবা মা কত কিছু করে। জেনে শুনে কি করে মেনে নিব ইন্দুকে? তুমি বলো নিমির মা। মেয়েটা তো আগে থেকে বলে দিল। সে চাইলে তো বিষয়টা লুকিয়ে রাখতে পারতো। কই রাখছে নাকি? আপনি বলেন। সে তো তুহিনকে বুঝালো, আপনার ছেলেও তো বুঝলো না। আপনি ইচ্ছে করে আপনার আর ছেলের মাঝে দূরত্ব ক্রিয়েট করেছেন। আমি কি করব তাহলে? ইন্দুকে মেনে নিন। বয়স হচ্ছে আপনার, সেই বয়সে কি ছেলের সাথে এমন করলে চলে বলেন? আল্লাহ না করুক অসুস্থ হয়ে ঘরে পড়লে আপনাকে টানবে? আপনার স্ট্যাটাস সমস্ত ঘুরেও তাকাবে না। আপনি না হয় 2-1 দিন করব, তারপর তো আমিও নিজেই অতুষ্ট হব। শেষ পর্যন্ত আপনার ছেলেকেই লাগবে। আচ্ছা, তুমি তোমার বাসায় যাও, একা থাকতে দাও আমায়, ভালো লাগছে না। নিমির মা চলে আসে বাসা থেকে। ভালোই বুঝ দিয়েছে কাজ হবে এতে। হঠাৎ মাঝরাতে ফোন বেজে ওঠায় কিছুটা অবাক হয় তুহিন। কতক্ষণ আগেই ইন্দুর সাথে কথা বলেছে সে, এখন আবার কার ফোন? ফোনটা চোখের সামনে আনতেই দেখে তার মায়ের ফোন। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসে, বিয়ে করছিস ভালো কথা, আমার পুত্রবধূকে যেন আমি আমার বাসায় দেখি। কথাটা সত্যি শুনলো নাকি তুহিন, সেজন্য হাতে একটা চিমটি কাটে। না, সত্যিই শুনেছে। সত্যি বলতেছো? না, মিথ্যা বলছি। জানি আমার মা মিথ্যা বলে না। আচ্ছা, তোমাদের মেয়েদের মন এমন কেন মা? কেমন? এই যে হুটহাট কখন মন বদলে ফেলো বোঝাই যায় না। বিয়ে করতেছিস কাল, বিয়ের পর বুঝতে পারবি। হ্যাঁ তা ঠিক। একটা কথা বলি মা। কি? পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষটা কে এখন জানো? কে? তোমার ছেলে তুহিন। আল্লাহ হঠাৎ করে জীবনটা পাল্টে দিল। কয়েকদিনের ব্যবধানে জীবনের সব ইচ্ছেগুলো এক এক করে পূরণ করে দিচ্ছে। এটা মিরাক্কেল না বলো? মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি কখনোই খালি হাতে ফিরায় না। কাল বিয়ে, এখন ঘুমা। বিয়ের শেষে এক মুহূর্ত দেরি না করে ইন্দুকে এ বাড়িতে নিয়ে আসবি। খুব শীঘ্রই দেখা হচ্ছে মা।
ইন্দুকে নিয়ে ফিরছি কাল তোমার কাছে, ভালোবাসি মা। পাগল ছেলে। উদাস মুখে বসে আছে ইন্দু। একটু পর বিয়ে করতে যাবে, অথচ কেমন যেন লাগছে। ইন্দুর মা ইন্দুকে পর্যবেক্ষণ করে বলে। কি হলো, এইভাবে বসে আছিস কেন? ইন্দু নড়ে চড়ে বসলো। মা আমার কেমন যেন লাগছে। তুহিনের মা রাজি না বিয়েতে, তার অমতে বিয়ে মন সায় দিচ্ছে না। মনোয়ারা বেগম হাসি মনে মনে। ইন্দুকে তুহিন বলতে নিষেধ করেছে যে তার মা রাজি হয়েছে, সারপ্রাইজ দিবে। বিয়ের মাথায় হাত দিয়ে বলে, চিন্তা করো না, সব ভালোই হবে। রেডি হয়ে নাও, যেতে হবে। ইন্দু মাথা নাড়িয়ে রেডি হয়ে নেয়। স্মৃতি হেল্প করলো সাজাতে। আয়নার সামনে দাঁড়িয়ে বধূ সেজে নিজেকে দেখে অজানা এক শীতল ঠান্ডা হাওয়া বয়ে গেল শরীর বেয়ে। কখনো ভাবিনি এভাবে বউ সাজবে সে তুহিনের জন্য। তুহিনকে ইন্দু কখনো পাঞ্জাবি পরা অবস্থায় দেখেনি। আচ্ছা, কেমন লাগবে তুহিনকে পাঞ্জাবি পরা অবস্থায়? নিশ্চয়ই সুদর্শন লাগবে। কথাগুলো ভেবে আনমনে হেসে ফেলে ইন্দু। স্মৃতি ইন্দুর অকারণে হাসি দেখে বলে, বিয়ের আগেই এমন হাসি, বিয়ের পর কিভাবে হাসবি তাহলে? চল বের হতে হবে। ইন্দু হ্যাঁ বলে হাতে ফোনটা নিয়ে তুহিনকে মেসেজ দেয়। কাল রাতে বলে দিয়েছিল তার জন্য একগুচ্ছ কাঠগোলাপ আনতে, সেটা যেন ঠিক মনে করে আনে, সেজন্য মেসেজ দেয়। মেসেজটা দিয়ে স্মৃতি, ইন্দু, মনোয়ারা বেগম আর ইলিয়াস বেরিয়ে যায়। উকিলের চেম্বারের সামনে এসে দাঁড়িয়ে থাকে তারা। তুহিনের আসার নাম নেই। মিনিট 20 পর তুহিন ও তার ফ্রেন্ডরা আসে। ছেলেটাকে কল্পনায় ভাবার থেকে বেশি সুন্দর লাগছে। তুহিন ইন্দুর মায়ের কাছে গিয়ে কুশলাদি করে তাদের ভেতরে যেতে বলে। সবাই ভেতরে গেলে তুহিন ইন্দুর সামনে দাঁড়িয়ে এক পলকে তাকিয়ে থাকে ইন্দুর দিকে। মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে শাড়িতে। কথাতেই আছে শাড়িতে নারী। সরি ইন্দু, দেরি করার জন্য। আসলে মায়ের কাছে গিয়েছিলাম দেখা করতে। ইন্দু মাথা তুলে তাকালো, জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে, কি বললো আন্টি? বলে দিয়েছে তার ছেলের বউকে যেন সোজা তার বাসায় নিয়ে যায়। সত্যি? হ্যাঁ সত্যি। আমার ফুল? তুহিন একদম ভুলে গেছে ফুল আনতে। এই প্রথম তার ইন্দু একটা জিনিস চাইলো, আর সে ভুলে গেল। বুনো মনটাকে ইচ্ছে মতে চড়াতে ইচ্ছে করলো তুহিনের। আশেপাশে তাকালো। রাস্তার ওপাশে কয়েকটা ফুলের দোকান আছে, কিন্তু কাঠগোলাপের দেখা পেল না। ইন্দু, কাঠগোলাপ তো নেই, সাদা গোলাপে কি চলবে? হ্যাঁ চলবে। আচ্ছা তাহলে দাঁড়াও, আমি এই যাব আর আসবো তোমার ফুল নিয়ে। তাড়াতাড়ি আসবেন। কথাটা বলে তুহিন রাস্তার ওপাশে যায়। এক গুচ্ছ সাদা গোলাপ নিয়ে টাকা দেয় দোকানদারকে। এর মধ্যে এক পিচ্চি এসে বলে, ভাইয়া আমার ফুলগুলো নেন, বেশি দাম না, মাত্র 50 টাকা। তুহিন দেখলো ছেলেটার কাছে 5টার মতন লাল গোলাপ। কিছু একটা ভেবে ফুলগুলো নিয়ে 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, বাকি টাকা লাগবে না, তোমার কাছে রেখে দাও। আমার আর তোমার ওই যে আপুটার জন্য দোয়া করবে। আজ আমাদের বিয়ে। ছেলেটা মাথা নাড়িয়ে চলে যায়। ইন্দু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হলো। রোডের এপাশ থেকে হাত নাড়িয়ে বলে, আর কতক্ষণ? তুহিন ফুল দেখিয়ে বলে, হয়ে গেছে, আসছি আমি। অনেকগুলো ফুল এনে তার প্রিয় তোমার হাতে দিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তাদের বিয়েটাও হয়ে গিয়েছে, তাদের সুখেরও সংসার হয়েছে, তারা অনেক সুখে আছে, তাদের জন্য দোয়া করবেন। তো গল্পটা এখানেই শেষ। নেক্সট গল্পতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।